ভালোবাসার মানুষের সন্তানের সাথে কথা বলছি। হ্যাঁ, ঠিক শুনছো। আমার বাবা একসময় তোমার মাকে খুব ভালোবাসতো, যদিও সেটা একতরফা ছিল। ও আপনি তাহলে আরহাম আঙ্কেলের ছেলে। শুনেছিলাম আমিও। আম্মু যখন আপনার বাবাকে রিজেক্ট করেন তখন থেকে আপনার বাবা দেশ ছেড়ে এখানে এসে বসবাস করছে। তো তাহলে আজ আসি। এখানে কেউ নেই, মাস্ক খোলো, খাওয়া দাওয়া করা যাবে। মামা আমাদের বাসায় গিয়েছে ওনার পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। তুমি আসো, নিশ্চয়ই কিছু খাওনি। ভাগ্য কি আমার ভাবা যায়। মিটিং অ্যারেঞ্জ করেছেন আপনি আর আপনার সাথে আমার ডিল হলো। ভাবছি রাহুল চৌধুরী কি অবস্থা। আচ্ছা ভাইয়া, আপনি বলেন ওনার কি অবস্থা এখন। ডিল করে কি লাফালাফি করছো? চুপচাপ খেয়ে কোথায় যাবে যাও। রাহুল চৌধুরী যদি জানে তুমি কে, তাহলে কাজের 12টা বাজাবে। রাহান চৌধুরীকে তুমি চেনো না। রাহান চৌধুরী এই ডিলটা করার জন্য অপেক্ষা করছিল, এমনকি আমার সাথে ওনার মেয়ের বিয়ের কথাও বলেছিল। একজন এমপি বিজনেসের কাজে কি করে বুঝি না, কিন্তু ভাইয়া এটা বলেন ওনার একটা মেয়েকে কয়জনের কাছে দিতে চাইবে। তোমার এগ্রিমেন্ট পেপার দেখেছো? কোটি কোটি টাকার বিষয় এটা। যাই হোক, এসব গল্প বাদ দাও। গুড লাক তোমার, শুভকামনা। হুমায়রা ডিলের সকল কাগজপত্র সাইন করে অফিস থেকে বেরিয়ে আসে। ভাবতে থাকে তার ভাগ্য নিয়ে। কেউ বিশ্বাস করে তাকে সাহায্য করছে, এটা কিভাবে মূল্য রাখবে সে। মিস হুমায়রা চৌধুরী। হুমায়রা পা চলা থেমে যায়। পকেট থেকে মাস্ক বের করে তাড়াতাড়ি মুখে দিয়ে পেছনে তাকায়। রাহুল চৌধুরী আর আহাত তার দিকে এগিয়ে আসছে। হুমায়রা উসখুস করতে থাকে। তার চেহারা দেখলো নাকি সেটাই ভাবছে। রাহুল আবারও বলে, সকালের গেট আপে আছেন সে কারণে পিছন থেকে চেনা মনে হলো। তো কোথায় যাচ্ছে? আপনি কি এই প্লেন ধরে বাড়ি ফিরবেন? কেন, আমি কি যেতে পারি না? আমি কি সেটা বলেছি? আপনার নামটার সাথে একজনের নাম মিল পাচ্ছি আমি, যদিও আপনাদের দুজনের মাঝে অনেক তফাৎ। আপনার মতো সে কখনো হবে না, না আপনি তার মতো। তো আপনার বাসা কোথায়? নাম দিয়ে কি হবে ভাই, হুমায়রা চৌধুরী কারোর কাছে কৈফিয়ত দেয় না। বাই, ভালো থাকবেন। হুমায়রা সানগ্লাসটা নাক থেকে কিছুটা নিচে নামিয়ে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর প্লেনে ওঠার পর পাশাপাশি সিট হয় তাদের। আহাদ রাহুলের দিকে তাকিয়ে বলে, মেয়ের ভাব দেখছিস? এ কোন জেলার মেয়ে রে ভাই? এমন ভাব নেয় যে সে নিজে সব, তার মতো কেউ নেই। আচ্ছা, ওনাদের কোম্পানির নাম কি বললো? কিছু কি জানিস? আমি তো ভাই কিছু জানি না। এই নেই হয়তো, তবে গুগল করেছিলাম, এখনও এই নামে কোনো কোম্পানির খোঁজ পাইনি। তবে চট্টগ্রামে এই নামে নতুন একটা কোম্পানি হচ্ছে, সেটা কি জানিস? আমি বুঝতে পারছি না মেয়েটার বাসা কোথায়। যে অ্যাটিটিউড, কথা বলবো তাতেও ভয় লাগছে। না জানিস সবার সামনে চর বসিয়ে দেয়। আচ্ছা, একটা কথা খেয়াল করে দেখ, মেয়েটার লেহেঙ্গার বর্ণনা দেওয়ার সময় সবটার সময় কিন্তু তোকেই দেখছিল। আর বুঝেছি। এমন মনে হচ্ছিল যে মেয়েটা আমাকে হারাতে চায়, তার চাহনি বলে সে আমার সাথে টক্কর দিচ্ছে, আমাকে বুঝতে চাচ্ছে আমার চেয়ে বড় কেউ আছে। কিন্তু ভাই, হুমায়রা চৌধুরী নামের কাউকে চিনি না তো আমি। দোস্ত, এটা আবার হুমায়রা খান না তো? নিজের পরিচয় বদলে নিয়েছে। দেখ, হুমায়রা কিন্তু তোকে চ্যালেঞ্জ করেছে। আমার সন্দেহ হচ্ছে। রাহুল ঠাস করে একটা চর বসিয়ে দেয় আহাদের পিঠে। আহাদ আহ বলে চেঁচিয়ে ওঠে। সবাই তাকালে মুখটা লুকোনোর চেষ্টা করে। রাহুল আবারও একটা চর দিয়ে বলে, পাগল নাকি তুই? হুমায়রা কখনো এই মেয়েটার মতো হতে পারে না। দেখছিস মেয়েটার গেট আপ, শার্ট প্যান্ট পরে হুমায়রাকে কখনো দেখি নাই। তবে রাতে একবার হুডি পরা দেখছিলাম। আর এটার মানে এই না যে এই মেয়েটাই হুমায়রা হবে। ভালোভাবে বললে পারতিস, তাই বলে মারবি নাকি? তুই একবার হুমায়রার আইডিতে মেসেজ কর। না, মানে বল যে তুই ডিলটা পাসনি। রাহুল ভ্রু কুঁচকে আহাদের দিকে তাকায়। বুঝতে পারে কেন এই কথা বলছে। রাহুল ফোনটা বের করে, কিন্তু না, এখন তো কোথাও কল করা যাবে না। বাংলাদেশে আসতে না আসতে অঘটন ঘটবে সেটা রাহুলের ধারণাই ছিল না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। গাড়ি আসলে যখন বাড়ির দিকে রওনা হয় তখন হঠাৎ একটা মেয়ে তার গাড়ির সামনে পড়ে। ড্রাইভার শত চেষ্টায় থামাতে পারে নাই। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েটা উপর হয়ে পড়ে আছে। রাহুল তাড়াতাড়ি মেয়েটাকে তোলার চেষ্টা করতেই হুমায়রার মুখখানি প্রকাশিত হয়। আহাদ শুকনো ঢোক গিলে হুমায়রার দিকে তাকায়। মেয়েটার শরীরে সাদা রঙের একটা শাড়ি জড়ানো, রক্তে লাল হয়ে গিয়েছে। রাহুল ড্রাইভারের ওপর চিৎকার চেঁচামেচি করে হুমায়রাকে কোলে তুলে নেয়। কাছে যে ক্লিনিক আছে সেখানে নিয়ে যায়। 2 ঘন্টা অপারেশন শেষে ডক্টর বের হয়। রাহুল ডাক্তারের সাথে কথা বলে হুমায়রার কেবিনে যায়। এখনো জ্ঞান ফিরে নাই মেয়েটার। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভাবতেও পারি না তোমাকে এই অবস্থায় দেখবো আমি। খুব কষ্ট হচ্ছে, তাই না জান? ভালোবাসার মানুষকে এভাবে দেখার ইচ্ছে কার থাকে বলো? কষ্ট হচ্ছে যে আমার। দরজা খুলে আহাত ভেতরে প্রবেশ করে। রাহুলের কাঁধে হাত রেখে বলে, রাহুল, তুই বাইরে চল। হুমায়রার বাড়িতে খবর দেওয়া উচিত। আমার ভয় হচ্ছে।
কতক্ষণ হচ্ছে মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তার বাড়ির লোক জানে না। খবর না দিলে ভুল বুঝবে। আর শোন, হুম। সেখানে মানুষ তো আমাদের নামে পুলিশ কেস করেছে, আর তোর চাচু ঝামেলা করে টাকা খাইয়ে সেটা তুলে নিয়েছে। উনি বাইরে অপেক্ষা করছে তোর জন্য। রাহুল চোখে জল মুছে জল শক্ত করে উঠে দাঁড়ায়। তার চাচু একটু বেশি করছে, আজ তার কিছু একটা করতে হবে। রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আহাদ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বের করে হুমায়রার বাড়িতে খবর দেয়। কপালে উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকায় হুমায়রা। চোখ খোলা মাত্র শরীরে ব্যথা অনুভব করে। পুনরায় চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। নিজের চোখের পাতায় অন্য কারো চোখের পানি পড়ায় আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আম্মুকে দেখে হুমায়রার মুখটা শুকিয়ে যায়। তার আম্মু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। হুমায়রা কিছু বলতে গেলে নাদিয়া খান ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, কথা বলতে হবে না, চুপচাপ থাক। আহ! কোনো সমস্যা হলে আমাকে বল, আমি ডাক্তারকে ডেকে আনছি। আমার মাটার কি খুব বেশি কষ্ট হচ্ছে? সরি আম্মু, হঠাৎ কোথা থেকে গাড়ি এসছে বুঝতে পারিনি। আমার শাড়ি পরার অভ্যাস নেই জানো তো। শান্ত হ, আস্তে আস্তে সব বলবো তোকে। এত উত্তেজিত হতে হবে না। এখন কেমন লাগছে? সব ঠিকঠাক? 2 দিন পর জ্ঞান ফিরল তোর। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট করার কারণে তো বেশি ভালোবাসা পাচ্ছি তাই না? মামা মামি সিনহা আপু বাকিরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আসে নাই। তোর জ্ঞান ফেরার ঘন্টাখানেক আগে বাড়িতে গেছে। কিছু খাবি? হুমায়রা ওঠার চেষ্টা করলে ব্যর্থ হয়। হু হু করে কেঁদে দেয় তার অবস্থা বুঝতে পেরে। ডান পায়ে বড় ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, বেশ কয়েক জায়গায় ছোটখাটো ব্যান্ডেজ। হুমায়রা তার আম্মুকে বলে, আম্মু আমার পা, আম্মু আমি কি আর হাঁটতে পারবো না? ও আম্মু বলো না, চুপ করে আছো কেন? আম্মু আমি কি লেহেঙ্গার কাজ করতে পারবো না? চুপ করবি একটু। 1 মাস বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এত চিন্তা করতে বারণ করেছে ডাক্তার। ডাক্তার বললো চিন্তা করলে মাথায় চাপ পড়বে, এতে রক্তক্ষরণ হতে পারে। ভয়ে গলা কাঁপতে থাকে হুমায়রার। 1 মাস বেড রেস্ট, কাঁপা কাঁপা গলায় বলে, এসব কিভাবে হলো? আমি তো ঠিকভাবে যাচ্ছিলাম। সামনের গাড়িটা এতটা জোরে আসলো যে মনে হলো আমাকে মারতেই আসছে। তার মানে জেনে বুঝে কেউ এসব করেছে তাই না আম্মু? রাহুল চৌধুরী ছিল সেই গাড়িতে। ওরাই তো তোকে হসপিটালে ভর্তি করিয়েছে। আর তার প্রায় ঘন্টা 3 পর আমাকে জানিয়েছে। রাহুল চৌধুরী? এসব নিয়ে কত কি হয়ে গেল। তোর মামার সাথে ঝামেলা হয়েছে রায়হান চৌধুরীর। উনি বলেছে সব দোষ নাকি তোর। তুই রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিলি নাকি। ওনাকে গালাগালি করতে পারলে সব করতাম। মামার সাথে ঝামেলার কারণ কি? লোকটার সমস্যা কি? রায়হান চৌধুরীর সাথে রাহুলের ঝামেলা হয়েছিল তোকে নিয়ে। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে চাচ্ছিল। আর তখন তোর মামা আসলে হাতে 2 লাখ টাকা ধরিয়ে দিয়ে বলে সব দোষ তোর। তবু চিকিৎসার টাকা দিচ্ছে দয়া করে। হুমায়রা রেগে যায়। হাত নাড়তে গেলে ব্যথায় দমে যায়। ডাক্তার এসে চেক আপ করে যায়। হুমায়রা মায়ের দিকে তাকিয়ে বলে, রাহুল চৌধুরীর সাথে কি কারণে ঝামেলা হয়েছে আমাকে নিয়ে বললে যে? বিষয়টা কি ছিল? বিশেষ কিছু নাকি? নয়তো রাহুল চৌধুরী চাচুর ওপর খ্যাপার মানুষ না। নাদিয়া খান মেয়ের মুখের দিকে তাকায়। মেয়ের মন কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে বলা শুরু করে 2 দিন আগে অ্যাক্সিডেন্টের দিনের কথা। রাহুল হুমায়রার কেবিন থেকে বের হয়ে গটগট করে রায়হান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী রাহুলের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, রাস্তায় যাকে তাকে পড়ে থাকতে দেখবে আর তাকে হসপিটালে ভর্তি করতে হবে নাকি? তোর কমন সেন্স নাই নাকি? সবাই বলছে ড্রাইভার ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, কেস হয়েছে তোদের নামে। চল বাসায় যাবি, এখানে তোর কাজ নেই। চাচ্ছ তুমি কি ভালো হবে না? মানুষ তো ঠিকই বলেছে সব দোষ আমাদের। ড্রাইভার সামনে হুমায়রাকে দেখে গাড়ি জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মেরে ফেলার জন্য এত জোরে গাড়ি চালাচ্ছে। তুই টাকা দিয়ে সব ধামাচাপা দিতে পারো, শুধু তাই না? তো কি করতে বলছিস আমাকে? তোর মতো বসে বসে সেবা করব নাকি? মানুষ কানাঘুষা করেছে, বাসায় চল। জেদ করিস না, পরে একবার এসে দেখে যাস। তুমি হুমায়রা চিকিৎসা টাকা দিতে চাইছো কেন? কেউ কি তোমার থেকে টাকা চেয়েছে নাকি? পাশে বসে 2টা ভালো কথা বলা কতটা ভালো সেটা কি জানো? আমার এইসব ভালো লাগে না। বেঈমানদের আর কি ভালো লাগবে? এখান থেকে সোজা বাসায় যাও। নিজের ক্ষমতা আমার কাছে ব্যবহার করতে আসবে না। মন চাইলে একবার দেখতে এসো মেয়েটাকে। রায়হান চৌধুরী রাগ করে চলে যাবে তখন সিফাত খান আসে সেখানে। রায়হান চৌধুরী চেক বের করে 2 লক্ষ টাকার অ্যামাউন্ট বসিয়ে সিফাত খানের হাতে ধরিয়ে দেয়। তখন দুজনের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। হুমায়রা সবটা শুনে মায়ের সাথে কিছুক্ষণ বাড়ির গল্প শুনে ঘুমিয়ে যায়। ব্যথায় আপনা আপনি চোখ দিয়ে পানি বের হচ্ছে তার। নিজের মাথায় বাড়ি দিতে মন চাচ্ছে তার। নিজের দোষেই হয়তো এমন হলো। কি দরকার ছিল জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে রাস্তায় বের হওয়ার?
নিজের প্ল্যানে নিজেই মরতে বসেছে সে। কপালে ঠোঁটের ছোঁয়া পেলে ঘুমটা হালকা হয় হুমায়রার। ঘুম জড়ানো গলায় বলে, আম্মু আমি আরো ঘুমাবো, পরে তোমার সাথে কথা বলবো। বিরক্ত করিও না, আমার অনেক কষ্ট হচ্ছে, ব্যথা করতেছে সারা শরীর। ডাক্তারকে ডাকবো আমি? বেশি সমস্যা হলে বলো, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। ছেলে মানুষের গলা শুনে হুমায়রা চট করে চোখ মেলে তাকায়। নিজের উপর ঝুঁকে থাকা রাহুল চৌধুরীকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাহুল হুমায়রা নাক টেনে দিয়ে বলে, নাক মুখ কুচকে ফেলছো কেন? তবে যাই বলো, সুন্দর লাগছে তোমাকে। অসুস্থ অবস্থায় আরো সুন্দর হয়ে গিয়েছো। আমাকে দেখে এত বিরক্ত হওয়ার কারণ কি মিস? আপনি আমার কপালে চুমু দিয়েছেন কেন? আম্মু ভেবেছিলাম আমি। আম্মু কোথায়? আপনি এখানে কেন? কি করছেন? আমার শাশুড়ি মা তোমার মামার সাথে বাইরে আছে, এখান থেকে অনেকটা দূরে। ওনারা ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে, তোমাকে বাসায় নিয়ে যাবে, সাথে নার্স থাকবে। হুমায়রা খান তো বড় লোক এখন। রাহুলের ঠেস মেরে কথা বলার কারণে হুমায়রা রেগে যায়। রেগে মারতে যাবে কিন্তু পারে না, ছলো ছলো চোখে তাকিয়ে বলে, সুস্থ হয়ে নেই, তারপর আপনার খবর করব আমি। খুনির বংশ সবাইকে খুন করতে পছন্দ করেন, আমাকে মেরে ফেলতে চাওয়ার কারণ কি? গাড়ি ড্রাইভ কিন্তু আমি করেছিলাম না, ড্রাইভার ছিল। চাচু ড্রাইভারকে কাজ থেকে বের করে দিয়েছে। এসব জানা আছে আমার। নিজেরা মারার প্ল্যান করে এখন বেঁচে আছি, সে কারণে ড্রাইভারকে এখান থেকে সরিয়ে ফেলছেন। আমিও হুমায়রা, দেখে নিয়েন কি করি আমি। ফোনের আওয়াজ পেয়ে রাহুল তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়, কারণ সে আসার সময় তার বন্ধুদের বলেছিল হুমায়রার মা বা চাচু আসলে তাকে যেন সংকেত দেয়। আর সংকেত পেয়েই রাহুল পালিয়ে যায় সেখান থেকে। যাওয়ার আগে একটা কথা বলে যায়, না পেলে ভালোবাসা কমে যায় না, দূর থেকেও ভালোবাসা যায়। আমি না হয় দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। ভালো থেকো জান, তোমার জন্য দোয়া রইল। রাখো নিজের কাছে দোয়া। আসছে আমার জন্য দোয়া করতে, জুতা মেরে গরু দান। গরিব মানুষ দেখে সবাই খাটায়, মেরে ফেলতে পারবেন না, এত নরম আমি না। হুমায়রা বিড়বিড় করে কথাটা বলে। অর্ধেক কথা রাহুলের কানে গেলেও বাকিটা যায় না। হুমায়রা ফ্যাল ফ্যাল করে কেবিনের চারদিকে তাকিয়ে দেখতে থাকে পরিবেশটা। দেখা হয়নি তার ঠিক মতো। কিছুক্ষণ পর মামা আর আম্মুকে একসাথে রুমে আসতে দেখে সে। হয়তো ডাক্তার রিলিজ দিতে রাজি হয়েছে। জানুয়ারি মাস পড়েছে, এর মাঝে কেটে গেছে প্রায় 2টা মাস। আজ জানুয়ারির 2 তারিখ। অফিস থেকে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে কফি অর্ডার দেয় হুমায়রা। সুস্থ হওয়ার পর ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। আজ একটু বেশি টায়ার্ড সে। ওয়েটার কফি দিয়ে গেলে সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলে, মানুষ কফি কেন খায়? কফির নাম যেমন আলাদা, তাহলে সেখানে পানি দিয়ে কেন বানায়? পানি ছাড়া না বানালে সেটা নাম কফি হয় কিভাবে? পানি বললেই হয়, ঢং করে কফি নাম দেওয়ার কি আছে? হুমায়রার পাশে চেয়ার টেনে রাহুল সেখানে বসে। তারপর হুমায়রার দিকে তাকিয়ে বলে, হয়তো পাগল হয়ে গিয়েছো তুমি। কী সব উল্টাপাল্টা কথা বলছো? কফি নিয়ে কি গবেষণা শুরু করে দিয়েছো? আজব, পাগলের মতো ভুল প্রলাপ শুরু করেছো কেন? উফ, এখানেও আপনি? সব জায়গায় আপনাকে দেখা যায় কেন? আমাকে ফলো করেন নাকি? আচ্ছা, এখানে কি করছেন? হুমায়রা বিরক্তি নিয়ে কথাটা বললেও রাহুলের হাসি দেখে মনটা ভালো হয়ে যায় তার। রাহুল হুমায়রার দিকে তাকিয়েই হাসছিল। হাসির কারণ না জানার কারণে প্রশ্ন করে, হাসছেন কেন? ভালোবাসি। কাকে? তোমাকে। আমি তো বাসি না, তবুও কেন বাসো আমাকে? আমি কিন্তু কখনো ভালোবাসবো না তোমাকে। আমি তো বাসি, আর কি লাগে? ভালো না বাসো তাই বলে আমিও ভালোবাসা বন্ধ করব নাকি? পাগল যত সব। বাসি না ভালো, আর না চাই কারো ভালোবাসা। কয়েকদিন পর অসহ্য লাগলে নিজে থেকেই সরে যাবেন, তা জানা আছে। আমাকে পাওয়ার জন্য ভালো না বাসলে সে ভালোবাসা বেশে লাভ আছে নাকি? আমি তো পেতে চাই, তুমি আমাকে না চাইলে সেটা তো সম্ভব না। একটা সম্পর্কে দুজনের মতামত থাকা দরকার। সে কারণে একতরফা ভালোবেসে না হয়ে যাব তোমাকে। হ্যাঁ, চৌধুরী বাড়ির পুরুষদের অভ্যাস আছে একজনকে ভালোবেসে মনে রেখে অন্যজনের জন্য সংসার করা। বউকে ভালোবাসা দরকার সেটা বোঝে না। হুমায়রা মুখ ভেঙায়, সেখান থেকে কফির বিল মিটিয়ে চলে যায়। রাহুল বাচ্চাদের মতো নখ কামড়াতে কামড়াতে বলে, হুমায়রা কি চাচ্চুর বিষয়ে কিছু জানতে পেরেছে, নাকি সে সাদিক শিকদারের কথা বলছে? হয়তো সাদিকের কথাই হবে। তো তাতে আমার কি? আমি বুঝি তাদের মতো। রাহুল মুখে বললেও তার মনের সত্তা তাকে বারবার জানান দিচ্ছে, তোর বাড়ির কেউ ভালো না, সব পুরুষ ছলনাময়ী, তুইও তাই। কাউকে ভালোবাসলি না, সবাইকে ঠকিয়ে গেলি। তোর ভালোবাসা না পেলো বউ, না পেলো প্রেমিকা। রাহুল থতমত খেয়ে যায় নিজের ভুলভাল ভাবনার কারণে। হুমায়রা রাত খাওয়া কফির মগে চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নেয়। হুমায়রা ঠোঁট লাগানো জায়গায় বারবার নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আহ, এটা করতে তার বড্ড ভালো লাগছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে তার মাঝে। ভালোবাসা আছে সে কারণে হয়তো। ফোন পেয়ে মাথায় রক্ত উঠে যায় হুমায়রার।
সে ঠিকই ভেবেছিল অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করানো হয়েছিল, সবটা প্ল্যান ছিল কারো, আর কারোটা হচ্ছে রায়হান চৌধুরী। আজ হুমায়রা লেহেঙ্গা ভর্তি ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করেছিল রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী সেদিনই জেনে গিয়েছিল হুমায়রার বিজনেসের প্ল্যানের কথা, সে কারণে তো এত প্ল্যান। হুমায়রা মনে মনে বলে, আমি যে রাহুলের সামনে আমার রূপে যাব সব জেনে আপনি আমার ড্রাইভারকে টাকা খাওয়ায় আমাকে মারার প্ল্যান করেছিলেন রায়হান চৌধুরী। আপনার নাম নিতেও ঘৃণা হচ্ছে আমার। সেদিন আমাকে মারতে পারেন নাই দেখে আমার বিজনেসের কাজে বাধা দেওয়ার জন্য পড়ে আছেন আপনি। রাহুল চৌধুরীকে আমার সত্যিটা না জানিয়ে নিজে কেন নিজের মতো কাজ করছেন বুঝতে পারছি না। রাহুল আমাকে ভালোবাসে সে কারণে বুঝি, কিন্তু রায়হান চৌধুরী মনে রাখবেন, হুমায়রা একটা কাজে যখন লেগেছে সে সফল না হওয়া পর্যন্ত দম নেবে না। আপনার দিন ঘনিয়ে আসছে রায়হান চৌধুরী। হুমায়রা ফোন দিয়ে কয়েকটা জায়গায় কথা বলতে থাকে। কথা শেষে ফোনের তারিখে তার চোখ আটকে যায়। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, আপনার দিন ঘনিয়ে আসছে রায়হান চৌধুরী। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিল সামনের 12 তারিখ এমপি নির্বাচন। রেডি থাকবেন রায়হান চৌধুরী নিজের গদি অন্য কাউকে দেওয়ার জন্য। ভরা আসরে চড় খেয়ে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হুমায়রা। তার সামনে রোজিনা চৌধুরী অগ্নিমূর্তি ধারণ করে আছেন। আজ নির্বাচনের মিছিলে বের হয়েছিল হুমায়রা। চৌধুরী বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, সেখানে ট্রাক মার্কার মিটিং হচ্ছিল। কিন্তু কোত্থেকে রোজিনা চৌধুরী সবার সামনেই হুমায়রার গালে চড় বসিয়ে দেয় আর চেঁচাতে চেঁচাতে বলেন, আমার বাড়ির সাথে শত্রুতার কারণে তুই এখন আমার ছেলের পিছনে পড়ছিস। রায়হান যে এমপি পদে দাঁড়াইছে তোকে তুই চ্যালেঞ্জ করতেছিস? হ্যাঁ মাইয়া মানুষ, কিসের রাজনীতি? হ্যাঁ যা এখান থেকে যা। হুমায়রা রোজিনা চৌধুরীর দিকে কিছুটা এগিয়ে আসে। মহিলার সাহস কত, সবার সামনে চড় মারল। হুমায়রা ওনার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনাকে নিয়ে কিছু বলেছি নাকি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? সবাই বলেন তো, আমি কি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? রায়হান চৌধুরী দাঁড়িয়েছে, তাহলে এত ভয় কিসের আপনার? সবাই হইচই করে ওঠে। রোজিনা চৌধুরীর ওপর ক্ষেপে যায়। রাহুল ভিড় থেকে দৌড়ে এসে রোজিনা চৌধুরীকে আগলে নেয়, কানে কানে বলে, পাগল হয়ে গেছো দাদি, তুমি এসবে আসতে গেছো কেন? এখানে আমাদের অনেক লোক আছে, কোনো ঝামেলা হলে জানতে পারবো। তুমি এখানে আসতে গেলে কেন? তুই জানিস না ভাই, মেয়ে মানুষ দেখলে যার তার মন গলে যায়। দেখছিস না রায়হানকে হারানোর জন্য মেয়েটা উল্টে পড়ে লেগেছে। এই মাইয়াটাকে এখান থেকে নিয়ে যা। মান সম্মান সব শেষ করলে তুমি? তুমি যে হুমায়রাকে চট দিয়েছো এটা এতক্ষণে নিউজ হয়েছে, সবাই এখন আমাদের উপরে রেগে যাবে। পাগলের মতো কাজ করলে কেন? বুঝতে পারছো না মেয়েটার এসব প্ল্যান ছিল? রাহুল একটা ছেলেকে ডেকে রোজিনা চৌধুরীকে বাড়ি নিয়ে যেতে বলে। রাহুল সবার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। হুমায়রা গালে হাত দিয়ে বলে, হুমায়রা তোর কি খুব লেগেছে? আচ্ছা যাক, এই ব্যথা সহ্য করে নে। কাউকে কঠিন আঘাত দিতে হলে অল্প আঘাত সহ্য করতে হবে। ইস কি ব্যথা করছে। রোজিনা চৌধুরীর শক্তি আছে দেখছি। কালটা জ্বলে গেল। মানব সমাজের সেবক অ্যাডভোকেট রাজীব হায়দার এগিয়ে আসেন হুমায়রার দিকে। একটা ছেলেকে ডেকে বক্স চেয়ে নেয়। সেখান থেকে মলম বের করে হুমায়রার গালে দিয়ে দিতে দিতে বলেন, পাগল হয়ে গেছো? আজ এত শান্ত দেখে আমারও তো তাই মনে হচ্ছে। রোজিনা চৌধুরীর সাথে তোমার কি ঝামেলা? আমি বুঝি না, দুজন সবসময় লেগে থাকো। খুব বেশি ব্যথা করছে নাকি? তুমি যদি জিতে যাও তাহলে এই ব্যথা থাকবে না। জিতিয়ে দেখে দাও, তুমি আমার কথা রাখতে পারো। তুমি সবার মতো ছলনাময়ী না। দেখো, আমি একজন অ্যাডভোকেট, পাশাপাশি সমাজের সেবক। সবাই সেবক বলে মানে, কারণ বিপদে পাশে থাকি আমি। তার মানে তুমি কি ধরলে? সবাই আমাকে ভোট দিবে তাই না? তাই বলে হাল ছেড়ে দেবে নাকি? তাই চিন্তা মাত করো, তুমি জিতবে। আমি দাঁড়াতাম না, তোমার জেদের কারণে দাঁড়িয়েছি। যাও, যদি আমি এমপি হই আমার অর্ধেক দায়িত্ব তোমাকে দিয়ে দিব। তুমি নিজ ইচ্ছে মতো জনসেবা করতে পারবে। হুমায়রা হেসে রাজীবের গাল টেনে দেয়। রাহুল চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করে ওদের মাঝে কি সম্ভব আর কি কথা হচ্ছে, কিন্তু ব্যর্থ হয়। তবে রাগে তার ভেতরে পুড়ে যাচ্ছে। মন চাচ্ছে সবার সামনে রাজীবকে মাটিতে মিশিয়ে দিতে। হুমায়রা মাইক হাতে সবার উদ্দেশ্যে বলে, আপনাদের এমপি সাহেবের মন কত বড় দেখছেন। উনি নাকি জিতলে আমাকে অর্ধেক দায়িত্ব দিয়ে দেবেন। এমন মানুষকে না জিতিয়ে কি উপায় আছে? এমপি রাহুল এমপি কথাটা শুনে হাতের নখ ফুটিয়ে বলে, এমপি এখনো হয়নি, তাই নামের আগে এমপি বলা বাদ দাও মিস। দেখা গেল ভোট গণনা শেষে টিস্যুর অভাব পড়বে, আগেই টিস্যু কিনে নিয়ে রেখো।
হুমায়রা চোখ কুচকে রাহুলের দিকে তাকায়। হঠাৎ করে মাথায় শয়তানি বুদ্ধি এঁটে বলে, সবাই দেখেন রাহুল চৌধুরীকে। রাহুল চৌধুরী কিন্তু আমাদের পক্ষে আছেন। রাহুল চৌধুরী চায় আপনারা ট্রাক মার্কার ভোট দিন। দেখছেন না রাহুল চৌধুরী সব সময় আমার আশেপাশে থাকে। রাহুল থতমত খেয়ে যায়। রাহুলের দলের বাকিরা এসে রাহুলকে টেনে সেখান থেকে নিয়ে যায়। রাহুল চৌধুরী রাজীব হায়দারের দলে। এটা সবার মুখের বুলি হয়ে যায়। রাজীব হুমায়রার মাথায় গাঁটটা মেরে বলে, এসব বুদ্ধি কই থেকে জোগাড় করো? হ্যাঁ, রায়হান চৌধুরী কিন্তু পিছু হেঁটে যাবে না, আমাদের দমানোর চেষ্টা করবে। সাবধানে থেকো তুমি, তোমার উপর কিন্তু অনেকের নজর। শুনলাম তোমাকে কিনে নেওয়ার চেষ্টা করছে অনেকে। রাজীব ধীরে ধীরে হুমায়রার কানে কথাটা বলে। হুমায়রা খিলখিল করে হেসে বলে, 20 লক্ষ টাকা। ইস, নেয়ার দরকার ছিল, আমার কাজে লাগতো। উফ, রায়হান চৌধুরী ভয় পেয়ে গিয়েছে দেখেই তো লোক লাগিয়েছে আমার পেছনে। তুমি চাইলে রায়হান চৌধুরীর হয়ে কাজ করতে পারো। আমার মনে হয় না যে আমি জিততে পারবো, ভয় হচ্ছে যদি হেরে যাই তাহলে তুমি কষ্ট পাবে খুব। সত্যি কষ্ট পাবো আমি। রাজনীতিতে মেয়েরা তেমন থাকে না, অথচ আমি 100টা মেয়ে জোগাড় করেছি, যাতে কেউ না বলে একা একটা মেয়ে। এই মেয়েদের প্রতিদিন খরচ দিতে হচ্ছে। এত টাকা খরচ করে যদি না উঠি। হায় কপাল, আমি তার কষ্ট নিয়ে ভাবছি আর সে টাকা নিয়ে ভাবছি। টাকার চিন্তা করো না, জিতের চিন্তা করলে রায়হান চৌধুরীর সঙ্গ দাও। দারুণ বুদ্ধি। হুমায়রা তাড়াহুড়া করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রাজীব নখ কামড়াতে থাকে। হুমায়রা সত্যি সত্যি রায়হান চৌধুরীর দলে যাবে না তো? তার ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। খানবাড়ি থেকে ফোন এসেছে। মুচকি হেসে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। 2টা বাইক আর 3টা কার এসে ঘিরে ধরে হুমায়রার চারপাশ। গাড়ির দিকে তাকিয়ে চিনতে পারে চৌধুরীদের গাড়ি এসব। হুমায়রা বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে বাইকে রেখে পায়ের ওপর পা তুলে বাইকে বসে। শার্টের কলার ঠিক করতে করতে বলে, এমপি রায়হান চৌধুরী নাকি রাহুল চৌধুরী? গাড়িতে কে আছেন? বাইরে আসুন, আমার হাতে সময় কম, যার তার কাছে সময় দিতে পারবো না। রাজীব হায়দার ল নিয়ে পড়াশোনা শেষ করেছে, বয়স 30, পরিবারে মা বাবা আর ছোট ভাই। এখন বাড়িতে কেউ নেই, তাদের লুকিয়ে রাখা হয়েছে। ভয়টা কি আমার জন্য ছিল? রায়হান চৌধুরী গাড়ি থেকে নামতে নামতে কথাটা বলে। হুমায়রা বিচলিত হয় না। আগেই বুঝেছিল রাজীবের পরিবারের দিকে হাত বাড়াবে। হুমায়রার মুখের দিকে তাকিয়ে রায়হান চৌধুরী আবারও বলে, মেয়ে মানুষ কিসের রাজনীতি? বিয়ে করে সংসার করো, হয়ে যাবে। আমি তোমার বাবার বয়সের, আমাকে আর আমার কথার সম্মান করা উচিত তোমার। বিয়ের পর যখন বাচ্চা পেটে আসবে তখন জামাই ছেড়ে চলে যাবে। একা একটা মেয়ে বাচ্চা নিয়ে কি করব না করব এসব ভাবতে ভাবতে মরে যাব। তার থেকে কি একা থাকা ভালো না রায়হান চৌধুরী? রাহুল সবে গাড়ি থেকে নেমেছে। হুমায়রার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে সে। হুমায়রার কথার মানে সে বুঝতে পারছে না, কিন্তু রায়হান চৌধুরী আঘাত পায়। মনে পড়ে গেল দিয়ার কথা। দিয়া সব সময় রায়হানের পক্ষে ছিল। রায়হানের বাবা যখন রাজনীতি করত তখন দিয়া কত বুদ্ধি দিত রায়হানকে। রাহুল চোখ থেকে সানগ্লাস নামাতে নামাতে বলে, চাচু ছেড়ে দাও ওকে, আমি সামনে নিব। তুমি বাসায় যাও, আর মাত্র 2 রাত পর নির্বাচন। আজ রাত তো যাচ্ছে, আর থাকে 1 রাত। তুমি বাসায় যাও, চিন্তা করো না এত। কত টাকা নেবে দিয়ে দেশ। রাজীব হায়দারকে নির্বাচনে দাঁড়ানোর জন্য হুমায়রা উস্কেছিল, আর রাজীব তাও দাঁড়াতো না যদি এর মাঝে সিনহা না আসতো। হুমায়রা ভ্রু কুঁচকে তাকায় রায়হান চৌধুরীর দিকে। রায়হান চৌধুরী একটা হাসি দেয়। রাহুল কপালে স্লাইড করে বলে, এখানে সিনহা খানের কথা আসছে কেন? নির্বাচনের কোনো অংশে আমি সিবাত খানকে দেখছি না, তাহলে ওনাদের কথা আসলো কেন? আপনার চাচুর মাথা খারাপ হয়েছে, সে কারণে এখন উল্টা পাল্টা কথা বলছে। ওনাকে বাসায় নিয়ে যান। নির্বাচনে হারার ভয়ে পাগল হয়ে গেছিল উনি। রায়হান চৌধুরী হু হু করে হেসে দেয়। ওনার কাছে হুমায়রা একটা বাচ্চা মেয়ে মাত্র। রায়হান চৌধুরী হুমায়রার উদ্দেশ্যে বলে, শুনলাম রাজীব নাকি অনেক আগে থেকে সিনহাকে ভালোবাসে। মাঝখানে সাদিক আশায় পিছিয়ে গিয়েছিল রাজীব ছেলেটা, কিন্তু হুমায়রা হঠাৎ করে সেই আশাতে আলো জ্বালানোর জন্য নির্বাচনে দাঁড়ানোর শর্ত দিয়েছিল। ও তার মানে এখানে শর্ত আছে? ভালো রাজনীতি করতে শিখেছো তাহলে? হুমায়রা মেয়ে তুমি, এসবে ঝামেলা আছে। দূরে সরে যাও এখান থেকে, ভালো থাকবে। রায়হান চৌধুরীকে ভয় করছে? তোমার মতো মেয়েকে ভয় করার কি আছে? তোমার লেভেল আর আমার লেভেল দেখো। শোনো মেয়ে, ভালোই ভালো রাজনীতি থেকে দূরে চাও, নয়তো রাজনৈতিক জীবন যেমন হয় সেটা বুঝিয়ে দিব। 2 বার আপনি এমপি হয়েছেন, তার মানে এবার হবেন সেটা ভাববেন না। আর যা হবার হবে সেটা না হয়
ভোট গণনা করার পর জানা যাবে। ভাবছি তোমার স্বপ্নের এমপি সাহেবকে নিয়ে সিনহাকে ভাইরাল করা যাক। এমপি সাহেবের ভালোবাসা এইসব শুনে হয়তো অনেকে ভোট দিতে পারে। ভাইরাল? ওহ, ভালো কথা মনে করে দিয়েছেন। আমার হাতে তো অনেক বড় হাতিয়ার আছে রায়হান চৌধুরী, সেটা তো এখন কাজে লাগাতে হবে। দেখি আপনি কিভাবে জিততে পারেন। হুমায়রা খান কি করতে পারে সেটা দেখিয়ে দেবে আজ রাতে। হুমায়রা দাঁতে দাঁত চেপে মনে মনে কথাটা বলে। হেলমেট পরে বাইকে চড়তেই রাহুল হুমায়রার কলার টেনে ধরে। ইশারায় সবাইকে যেতে বলে হুমায়রার বাইকে বসে হুমায়রাকে পেছনে বসিয়ে নিয়ে যায়। রাহুল চৌধুরী কপাল কুঁচকে গাড়িতে গিয়ে বসে। হুমায়রা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। দুহাত গাছের সাথে বাঁধা আছে তার। কণ্ঠের তেজ নিয়ে বলে, এটা কিন্তু ভালো হচ্ছে না রাহুল ভাই, হাতের বাঁধন খুলে দিন আমার, নয়তো যা করবেন সেটা করার আগে ফোনের ক্যামেরা অন করে এদিকে ফোকাস করে দেখুন। এই সময় হুমায়রার এমন কথায় রাহুল বোকা বনে যায়। মেয়েটা ভয় না পেয়ে কি সব বলছে। রাহুল হুমায়রার হাত চেপে ধরে বলে, সব সময় মাথায় শয়তানি বুদ্ধি আটো, তাই না? ক্যামেরায় সব রেকর্ড হবে, তা তুমি নেটে ছেড়ে ক্যাপশনে দিবে রাহুল চৌধুরী নির্বাচনের ভাবনায় পাগল হয়ে মেয়েদের সাথে অসভ্যতা করে, তাদের ভোট দেওয়া কি আমাদের উচিত? ঠিক ধরেছেন, এখন হাতের বাঁধন খুলে দেন আমার, নয়তো চিৎকার করব কিন্তু। নদীর পাড়ে এনেছি এমনি এমনি নাকি? তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, এত কিছুর মাঝে আমাদের রোম্যান্স করা হয়ে ওঠে নাই? হুমায়রা দাঁতে দাঁত চেপে রাহুলের দিকে তাকায়। রাহুল হুমায়রার কোমর ছেড়ে দিয়ে হুমায়রার চারপাশে ঘুরতে থাকে। তারপর টুক করে হুমায়রার ঠোঁটে দুইটা চুমু বসিয়ে দেয়। হুমায়রা কিছু বলতে যাবে তার আগে আবার ঠোঁটে চুমু দেয়। নিজের ঠোঁট মুছতে মুছতে রাহুল বলে, রাজনীতিতে এসব হয়েই থাকে। এতদিনের সম্পর্কে কখনো কিস করা হয়নি তোমাকে, এটা সামান্য, এরপর থেকে বেশি বেশি আদর করবো। কুত্তা তোর বাপকে গালি দিতে মন চাচ্ছে, ভালো মেয়ে দেখে চুপ আছি আমি, আমার হাত খুলে দে বলছি। চাইলে খুলে দেখাও, আমি তো নিচ থেকে খুলবো না, আরও আদর করব। কোথায় জানো? তোমার কোমরে। এই কোমরে চোখ দেওয়ার জন্য একদিন অপমানিত হয়েছিলাম। রাহুল কথাটা বলে হুমায়রার শার্টটা কিছুটা উপরে তুলে পেটে জোরে একটা খাঁচি দেয়। হুমায়রা ব্যথায় কেঁদে ওঠে। রাহুল হুমায়রার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে হুমায়রার গলায় একটা কামড় দিয়ে হাত বাঁধা অবস্থায় সেখানে রেখে চলে যায়। হুমায়রার ফোনে লোকেশন ট্র্যাকিং করে রাজীব সেখানে চলে আসে। হুমায়রা তখন বসে থেকে কাঁদছিল। গলা থেকে তার রক্ত বের হচ্ছে। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে, রক্ত দেখলে সেটা বুঝে যাবে মানুষ। রাজীব দৌড়ে হুমায়রার কাছে এসে বলে তার কি হয়েছে। বড় বড় কয়েকটা পেজ হ্যাক করতে বলো তোমার ছেলেদের। রাহুল চৌধুরী যখন আমার সাথে লাগতে এসছে তখন আমি তার পরিবারের সাথে লাগবো। সময়টা আরো প্রায় 23 বছর আগে। রায়হান চৌধুরীর সঙ্গে আমার প্রেম ছিল 4 বছরে, সংসার 2 বছরে। আমাদের বিয়েটা কাউকে না জানিয়ে হয়েছিল, শুধু জানতো রায়হানের মা রোজিনা চৌধুরী। সব ঠিকঠাক ছিল, আমার আর তার পড়াশোনার পাশাপাশি সংসারও চলছিল নিজেদের মতো করে। হঠাৎ করেই মাথা ব্যথা, বমি হওয়া, শরীর দুর্বল, পরীক্ষা করে জানলাম আমার মাঝে নতুন এক প্রাণ বেড়ে উঠছে। খুশির খবর দেওয়ার জন্য ফোন করলাম রায়হানকে। সে ফোন রিসিভ করতেই আমি হাসি মাখা মুখে বলে উঠি, তোমার জন্য গুড নিউজ আছে, তাড়াতাড়ি এসো আজ। তবে আমি জানতাম না আমার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রায়হান যখন আমার সাথে এসেছিল তখন সাথে তার মাকে এনেছিল। উনি কখনো আসেনি আমাদের নতুন সংসারে। সেদিন দেখে কিছুটা বিচলিত হয়েছিলাম। তারপর নীরবতা পালন করে তিনি বলে উঠলেন, রায়হান বিয়ে করেছে। আজ থেকে দিয়া আর রায়হানের সম্পর্ক শেষ। বেশি সময় নেয়নি আমাকে আঘাত করতে। আমি যখন ওনার পায়ে পড়ে আমার রায়হানকে ভিক্ষা চাইলাম তখন গায়ে হাত তুলতে দ্বিধায় পড়েনি উনি। পরের দিন রায়হানের সাথে দেখা হলে জানাই মায়ের জোরে বিয়েটা করেছিল সে। মেয়ের টাকা পয়সা আছে, সব জেনেও মেনে নিলাম। তাকে জানালাম আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। সে নীরব থেকে বলেছিল, দিয়া, আমরা আমাদের মতো করে সংসার করি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। তোমাকে মা পছন্দ করে না। আমরা আগের মতো সংসার করলে তুমি কি রাগ করবে? আচ্ছা, সে কি বুঝেছিল আমার মনের কথা? একটা মেয়ে সত্যি সহ্য করবে কিভাবে? কিভাবে পারলো এমন অফার দিতে? যখন রাজি হলাম না তখন কি বলল? খুব সহজেই বলেছিল, তুমি বাচ্চাটাকে জন্ম দাও, আমি তার খরচ বহন করব। তোমাদের সব খরচ আমি দেব। আমাকে ক্ষমা করে দিও, পারলাম না কথা রাখতে। আমি চোখের জল মুছে হাসি মুখে বলেছিলাম, তোমার মা স্বার্থপর প্রিয়। আমাদের সত্যিটা জানতো, তবুও টাকার লোভে তোমাকে অন্য জায়গায় বিয়ে করলো। যখন সবাইকে জানানোর কথা বললাম তখন কি করলো?
আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। তোমার টাকা আমি চাই না, বিদায়, আজ থেকে আলাদা আমরা। সেদিনের পর কেটে গেছিল কয়েকটা দিন। হঠাৎ করে রায়হান মেসেজ করে জানালো সব ছেড়ে সে আমার কাছে আসবে। আমি খুশি হয়ে সেই পুরনো বাড়িতে গেলাম, কিন্তু রায়হানের জায়গায় রোজিনা চৌধুরীকে পাবো সেটা আশা করিনি। উনি বাচ্চাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। তারপর সেখানে শেষ হয়েছিল একটা জীবন, শেষ হয়েছিল আমাদের গল্প। এমপি রায়হান চৌধুরীর গল্প ছিল এটা। এত বড় একটা গল্প পড়ে জোরে দম ছাড়ে হুমায়রা। অবাক হয়ে স্টোরিটা 2 বার পড়ে। হ্যাঁ, ঠিক বলেছে। স্টোরির সাথে নিচে রায়হান চৌধুরীর ছবি দেওয়া, সাথে বিয়ের পেপার, মেয়েটার ছবিতে স্টিকার মারা। স্টোরিটা 1 ঘন্টা আগে ছাড়া হয়েছে, আর এর মাঝে ভাইরাল হয়েছে। এমপিকে নিয়ে তখন ভাইরাল হবেই। যখন সবাই এমপিকে মেনশন করে, এসব নিয়ে কথা বলে, তখন রায়হান চৌধুরী নিজের টাইমলাইনে ছোট্ট করে একটা পোস্ট করে। স্টোরিটা মিথ্যা ছিল না, সম্পূর্ণ সত্যি। সে ছিল আমার জীবনে, এখন নেই। তাকে অস্বীকার করার সাহস আমার নেই। সবকিছু সত্যি, এটাও সত্যি। সে আমার ভালোবাসা। বিচ্ছেদের দিনটা ছিল আমার কাছে মৃত্যুর সমান যন্ত্রণা। এক একজনের এক এক কমেন্ট। হুমায়রা তবদা মেরে বসে আছে। সে চেয়েছিল কি আর হলো কি? দিয়া রায়হান চৌধুরীর প্রথম স্ত্রী, নিজ থেকে তার রাস্তা ক্লিয়ার করে দিল। চৌধুরী বাড়ির খবর জানতে ফোন দেয় রাহুলের কাছে। বাড়িতে এত ঝামেলার মাঝে হুমায়রার ফোন আসাটা আরো ঝামেলা বলে মনে হলো রাহুলের কাছে। সবার ফোনেই কল আসছে, বহু জায়গা থেকে। মিডিয়া এসেছে, হই হুল্লোড় লেগেছে বাড়িতে। রাহুল ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফোনটা রিসিভ করে। কি হয়েছে? যা দেখছো তা নিয়ে আমাকে ঘাটাতে এসো না। নিউজ কি তুমি করছো? শান্তি পেয়েছো তাই তো? এখন নিশ্চয়ই আনন্দে আছো। চাচ্চুকে সবাই ঘৃণা করছে সে কারণে। ইস, কষ্ট হচ্ছে রাহুল চৌধুরী, কিন্তু এটা আমি ভাইরাল করব কিভাবে? আপনার চাচু কি আমাকে তার প্রেম কাহিনী বলেছে? স্টোরির নিচে দিয়া নাম দেয়া আছে, সেটা কি আপনার চোখে পড়ে না? তো এমনি থেকে তো ফোন দাও না, তাহলে আজ ফোন করছো আমার মাথা খেতে? সবার কোনো না কোনো অতীত থাকে, তাতে এত বড় কিছু না। আপনারা জীবন নষ্ট করতে পারেন না। ধন্যবাদ দিয়েন ম্যামকে, সে আমার কাজটা সহজ করে দিয়েছে। এবার কে ঠেকায় আমাকে সেটা দেখি। কাল নির্বাচন রাহুল চৌধুরী। দিয়া, এই দিয়া, ম্যামের বিষয়ে চাচ্চু মুখ খুলছে না, নয়তো ওনার ব্যবস্থা করতাম। বুঝে শুনে নির্বাচনের আগে এসব করতে গেল। ওনার আসল নাম যে দিয়া না, সেটা বোঝা শেষ। তো আসল নাম কি? আপনাকে কে বললো ওনার নাম দিয়ানা? এই আপনি আবার আগে থেকে সব জানতেন নাকি? জেনেও চাচ্চুর চামচামি করতেন? বিয়ের কাবিননামায় মহিলাটার নামের জায়গাগুলো কাটা, ছবিটা হাইড করা। উনি নিজেকে আড়াল করেছেন। ওনাকে একমাত্র চাচ্চু আর দাদি চিনে। দুজনের কেউ মুখ খুলছে না। দাদি তো বিছানায় মরার মতো শুয়ে আছে। ইস, দেখতে যাবো নাকি ভাইয়া? বিপদে তো পাশে থাকা দরকার। যে মহিলা আমার জন্ম, বাপ মা নিয়ে প্রশ্ন তুলেছে, সেখানে তার ছেলে এত ভালো, আহা। আর কিছু বলবে? বাসায় সবার মন মেজাজ খারাপ। আমাকে নতুন করে রাগিয়ে দিও না। তুমি হ্যাপি, সেটা বাড়িতে পালন করো। সবার সামনে বলেছিলাম আপনাদের বাড়ির পুরুষ মেয়েদের শরীর ভালোবাসে, মন না। আজ আবারও প্রমাণ পেলেন। আপনার চাচু কিন্তু শরীর ছুঁয়েছিল, মন ছুঁতে পারেনি। হুমায়রার কথা শুনে রাহুল চোখ মুখ খিচে বন্ধ করে। চাচার সম্পর্কে এসব শুনতে কার ভালো লাগে? কাল নির্বাচন, আর আজ এত ঝামেলা। সকাল সকাল এত ঝামেলা হবে কে জানতো? রাহুল নীরবতা পালন করে বলে, মানুষটার অতীত আছে, তার মানে উনি খারাপ সেটা কিন্তু না। যারা ওনাকে ভালোবাসে তারা ভালোবাসবে, ঘৃণা করবে না। এত বড় কাহিনী তবুও ভালোবাসে না? হবে না। গ্রামের দিকে এই নিউজটা দিতে হবে। গ্রামের মানুষ আবার এমন মানুষকে ঘৃণা করে। তুমি খুব খুশি তাই না? তোমার খারাপ লাগছে না একটুও? ফিহা, তার মনের অবস্থা তোমার বোঝা উচিত ছিল। বাড়ি ছেড়ে ছোট আম্মু চলে গিয়েছে। আমার সোনা বোন থুকু, আপনার সোনায় সোহাগা বোন। শক্ত মনের মানুষ কষ্ট পাবে না বেশি। আর আপনি তো বললেন সবার একটা অতীত থাকে। দেখেন বুড়া বয়সে সংসার না ভাঙে। রাহুল ফোন কাটতে যাবে তার আগে হুমায়রা হাসতে হাসতে বলে, আপনার চাচুকে রেডি থাকতে বলেন, ওনার সাথে কথা বলার জন্য ফোন দিব। ইস, রায়হান চৌধুরী, কষ্ট হচ্ছে সবার, আমার তো মজা লাগছে। রাহুল ফোন কেটে দৌড়ে চাচুর রুমে যায়। হুমায়রা নাম্বার তুলে ব্লক লিস্টে ফেলে দেয়। দুপুর 3টা বাজে।
বাড়িতে এখন আপন মানুষ ছাড়া কেউ নেই। রোজিনা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। মাহিদা চৌধুরী ছেলে মেয়ে নিয়ে বাড়িতে গিয়েছেন। এখন বাড়িতে আছে ওনার বড় ছেলে, ছেলের বড় সন্তান, মেয়ের জামাই। রায়হান চৌধুরী নিজ মনে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। একটা রুমে সবাই রয়েছে। টেবিলের ওপর রাখা রায়হান চৌধুরীর ফোনটা শব্দ করে বেজে ওঠে। রাহুল বিদেশি নাম্বার দেখে কপাল কুঁচকে ফেলে। রায়হান চৌধুরী এসে ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে ভেসে আসে, আপনার মা কেমন আছে রায়হান? কাল তো নির্বাচন, তাতে সমস্যা কি? আপনার মা তো সবার থেকে লাকি, চর মেরে ভোট আদায় করবে। ওনার পুরনো অভ্যাস বলতে হয়। রায়হান চৌধুরী ওই পাশের মানুষটাকে সহজেই চিনে নেয়। দিয়া রয়েছে ওই পাশে। রায়হান চোখ বন্ধ করে আবারও খোলে, তারপর ধীর গলায় বলে, আমাকে নির্বাচনে হারানোটা মূল উদ্দেশ্য নাকি আমার সত্যিটা জানালো মূল উদ্দেশ্য ছিল তোমার? কারণ তোমাদের এলাকার এমপি আমি না। বাহ, মনে আছে দেখছি। সত্যি বলি, নির্বাচনে হারানো প্লাস তোমার মায়ের তেজ কমানোর জন্য এত কিছু। আমার খুশির সময় তোমার মা অখুশির সংবাদ এনেছিল। আমি তোমার খুশির আগ মুহূর্তে দুঃখ এনে দিলাম। তার নিউজ হচ্ছে তোমাকে নিয়ে। তোমার মা কি হাত চালিয়ে সবাইকে থামিয়েছে? রায়হান চৌধুরী খিলখিল করে হেসে ওঠেন। ওনার অযথা হাসি পাচ্ছে, দুঃখ হচ্ছে না ওনার। এমন পাগলের মতো হাসতে দেখে রুমের সবাই অবাক হয়, তাকায় রায়হান চৌধুরীর দিকে। রায়হান চৌধুরী ফোনটা লাউড স্পিকারে দিয়ে আবারও কথা বলতে শুরু করে। তা কি খবর নিতে ফোন করেছো? সব জানো তো? আর বুঝে নিয়েছি তুমি সব করেছো, তাহলে ফোন দিলেছে? বাড়ির খবর জানতে। বাড়ির কর্ত্রীর কি খবর? তোমার বউ বাচ্চা কোথায় আছে? কাবিননামার পেপার থেকে নিজের নাম ছবি হাইড করে রেখেছো কেন? আর যাই হোক, সেটা আমাকে পাঠিয়ে দিও। দ্বিতীয় বউ গিয়েছে, প্রথম বউকে বাসায় আনবো, তার জন্য বাড়ির অ্যাড্রেস চাই। বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিব? আর কেমন প্রেমিক ছিলে রায়হান? বউয়ের সম্পর্কে কিছু জানো না? কাবিননামায় তোমার বাবা মার নাম ছিল, কিন্তু কাবিননামা আমার কাছে নেই, সবটা তোমার আয়ত্তে। যাক ভালো, আমার কোনো ছবিও নেই হয়তো তোমার কাছে। না থাকায় বেঁচে গেলাম, নয়তো তোমার মতো আমিও ভাইরাল হতাম। ভাগ্যিস আমার কোনো তথ্য তোমার কাছে নেই। তুমি হয়তো খান বংশের ছিলে, যাই হোক, তোমাকে খোঁজার ইচ্ছে নেই। যাকে কষ্ট দিয়েছে তাকে পাওয়ার সুখ দিতে পারবো, এটা তো কথা না। তা বলো, কোন দেশে আছো? কোথায় আবার? বাংলাদেশে। বাংলাদেশে? নিজের বউ বাচ্চাকে ফিরিয়ে আনো, তারা অভিমান করে চলে গিয়েছে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মেয়েটা আহাদ নামের একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে বিয়ে দিও, রাখি। কথাটা বলে সময় নষ্ট না করে ফোনটা কেটে দেয় দিয়া। রায়হান চৌধুরী মুচকি হাসে, সে আসলেই বোকা। বাংলাদেশ থেকেও তো এখন বিদেশি নাম্বার বানিয়ে ফোন দেওয়া যায়, কিন্তু সত্যি কি দিয়া দেশে আছে সেটা নিয়ে ভাবনায় পড়ে যায়। সবাই বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু হুমায়রার মনে হচ্ছে সময় তাকে অপেক্ষা করাচ্ছে। কাল নির্বাচন, আর এদিকে সময় রাত 1টা। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে বারবার। সে জানে না রায়হান চৌধুরী এত নির্জন রাস্তায় তাকে কেন ডেকেছে দেখে কোনো ভনিতা ছাড়াই চলে এসেছে। তারও তো ইচ্ছে করছিল এই সময় রায়হান চৌধুরীর সাথে দেখা করার। গায়ের জ্যাকেট ভালোভাবে টেনে ধরে হাতে হাত ঘষতে থাকে সে। কিছুক্ষণের মাঝে গাড়ি আসার শব্দ পায়। হুমায়রা সেভাবেই গাছে হেলান দিয়ে হাত ঘষতে থাকে। রায়হান চৌধুরী গাড়ি থেকে নেমে হুমায়রার পাশে মাটিতে বসে। হুমায়রা ভ্রুকুচকে তাকায়। ঠান্ডার সময় মাটিতে বসার কি আছে? রায়হান চৌধুরী হাতের ইশারায় বলে, এখানে বসো মেয়ে, নিউজটা তো ফাটাফাটি চলছে। ভয় নেই, তুমি জিতবে হয়তো। কংগ্রাচুলেশনস, এভাবেই এগিয়ে যাও। হয়তো? বুঝতে পারছি না, তোমার রাজীব ভাইয়ের জিতার সম্ভাবনা 99%, আর আমার 99.99। যতই হোক আমি নৌকা, বুঝতে পারছো। ডাকলেন যে, কিছু কি বলবেন? দিয়ার সাথে কি সম্পর্ক তোমার? হুমায়রা হাত ঘষা থামিয়ে দিয়ে রায়হান চৌধুরীর চোখের দিকে তাকায়। নিজেকে গুছিয়ে নিয়ে বলে, কোন দিয়ার কথা বলছেন? আমার প্রথম স্ত্রীর কথা বলছি। আমার কি ওনাকে চেনার কথা? রায়হান চৌধুরী হুমায়রার কথায় হালকা হাসে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দিয়া কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। যে মানুষটা এতদিন আমাদের স্টোরি আড়ালে রেখেছে, সে কেন আজ হঠাৎ তা সবার সামনে প্রকাশ করলো, তাও আবার নির্বাচনের 1 রাত আগে? আমি কিছু জানি না, আর না ওনাকে চিনি। আপনি ভুল ধারণা নিয়ে এসেছেন। আমি হয়তো তোমার বিষয়ে অনেক কিছুই জানি। তাই তো আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিলেন। সামান্য একজন বিজনেসম্যান হতে চেয়েছিলাম, তার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে বিবেকে বাঁধলো না আপনার? সব জানো তাহলে, কিন্তু কি করব বলো? কোটি টাকার ডিল ছিল, আমি চেয়েছিলাম রাহুল লাভবান হোক,
তোমার সাথে নাকি তার বাজে আছে, সেটার জন্য এত কিছু। ছেলের মতো যে হারতে দেখতে পারবো না। তাহলে মানেন যে আমি হারাতে পারবো। গুড। তো আর কিছু, নাকি আসবো আমি? রায়হান চৌধুরী একটা সুন্দর ছবি বের করে। সেই ছবিতে দিয়া আর রায়হান চৌধুরীর বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। হুমায়রা ছবিটা দেখে চল শক্ত করে বলে, আমি দেখে কি করব? পাশের মেয়েটা দিয়া, তুমি কিছুটা দিয়ার মতো। না কিছুটা না, দিয়ার কার্বন কপি ধরা যায়। যাই হোক, একবার শুনেছিলাম দিয়ার একটা ভাতিজি আছে, সেটা কি তুমি? হুমায়রা ফিক করে হেসে দেয়। তার বড্ড ঠান্ডা লাগছে, গায়ে জ্বর, সে কারণে হয়তো। মায়ের ঝাড়ি খেয়ে 1 ঘন্টা থেকে গোসল করার ফল এটা। রায়হান চৌধুরী নিজের গায়ের শালটা হুমায়রার গায়ে জড়িয়ে দিয়ে বলেন, বললেন আছে। কি বলবো? কে তুমি? তোমার সাথে দিয়ার কোনো না কোনো সম্পর্ক আছে, সেটা আমি নিশ্চিত। এখন বলো কি সম্পর্ক, আর দিয়া এখন কোথায় আছে? নিজ স্ত্রীর সন্তানের কথা ভাবা উচিত এখন আপনার। আর আপনি এক্স বউয়ের খোঁজে এসেছেন, এটা কি ঠিক বলেন? দিয়া আমার এক্স বউ না, তার সাথে আমার ডিভোর্স হয়নি এখনো। দিয়া নামের কাউকে চিনি না। ওনার আসল নাম কি সেটা বলেন। দিয়া বলে আমি কাউকে চিনি বলে মনে হয় না। রায়হান চৌধুরীর এতক্ষণে মনে হলো দিয়া নামে মেয়েটাকে দুজন ছাড়া কেউ চিনে না। দিয়া শুধু সে আর তার মা বলতো, বাকিরা তো অন্য নামে ডাকতো। হুমায়রা যে দিয়াকে চিনে সেটা শিওর রায়হান চৌধুরী। আর রায়হান চৌধুরী দিয়ার সাথে কথা বলা দরকার, সে কারণে ধীর গলায় বলে, নাদিয়া খান। কি দরকার ওনাকে? কথা কিন্তু বেশি বলছো মেয়ে, আমি যা জানতে চেয়েছি সেটা বলো। এত কৈফত আমি দিতে পারবো না। চিনি না আমি ওনাকে। কথা বলবো কিছু? তো নাম্বারে ফোন দিলেই পারতেন, এত কষ্ট করে আমার কাছে আসার কি দরকার? এমপি সাহেব স্যার, আপনার গদি এবার অন্য কারো হবে। এই মেয়ে বেশি বুঝতে চাও কেন? দিয়ার নাম্বার চেঞ্জ করেছে, বিদেশি নাম্বার থেকে ফোন দিচ্ছে, তো আমি কিভাবে ফোন দিব তার কাছে? আচ্ছা কিছু বলতে হবে না, দিয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। মনে হচ্ছে ওনারা প্রেম করবে আর আমি প্রেম করতে সাহায্য করব আজও। হ্যাঁ, আর কত কি দেখতে হবে কে জানে। রায়হান চৌধুরীর রাগী চোখে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা দাঁত বের করে একটা হাসি দেয়। হুমায়রা পকেট থেকে ফোনটা বের করে ফোন দেয় মায়ের কাছে। ওই পাশে ফোনটা রিসিভ হলে হুমায়রা বলে, আম্মু, তোমার সাথে এমপি সাহেব কথা বলবেন। ওনার ফোনে ফোন দাও। যার যার তার হাতে আমি আমার ফোন দেই না। আর বিদেশি নাম্বার থেকে ফোন দিও, যাতে তোমার সাথে ওনার কথা বলার দরকার হলে বারবার ছুটে আসে আমার কাছে। সংসার বাঁচাতে যতটা ছুটেছিলে তুমি, ততটা ছুটাবো ওনাকে। হুমায়রা যাওয়ার সেকেন্ড বাদে ফোন আসে রায়হান চৌধুরীর ফোনে, কিন্তু সেদিকে ওনার মন নেই। উনি হুমায়রা যাওয়ার দিকে তাকিয়ে আছে। হুমায়রা তার দিয়াকে কি বলে ডেকেছে? আম্মু। রায়হান চৌধুরী ঢোক গিলে দিয়ার ফোনটা তাড়াতাড়ি ধরে, যাতে আর কেটে না যায়। দিয়ার সাথে ওনার কথা বলতে হবে, সাথে জানতে হবে হুমায়রার বিষয়ে। হুমায়রা আবার তার হুর নয় তো? সকাল 9টা। পড়ে পড়ে ঘুমোচ্ছে হুমায়রা। বাসায় মা ছাড়া কেউ নেই। মামা, মামি, সিনহা আপু সবাই দেশের বাড়ি গিয়েছে ভোট দিতে। আর তার মা, উনি তো রান্নাঘরে টুংটাং শব্দ করে রান্না করছে। হুমায়রাকে কতবার ডেকে গিয়েছে সেটা হয়তো হিসেব করে শেষ হবে না। ঘুমের বড়ি খেয়ে মরার মতো ঘুমোচ্ছে সে। রাজীব আর ফোন দিয়ে না পেয়ে সরাসরি বাড়িতে আসে, বিছানা থেকে টেনে তুলে নিয়ে যায়। যাও, আমাদের দলের থেকে তুমি আগে ভোটটা দিয়ে আসো, তারপর আমরা সবাই যাব। সবার একটাই কথা, আগে তুমি যাবে তারপর আমরা। এটা কিন্তু ঠিক না। কাল রাত করে ঘুমিয়েছি আর তুমি আমাকে এভাবে তুলে আনলে। জিজু যাও, আমি আমার বোনকে তোমায় দিব না, তোমার সাথে আরি। হুমায়রা এখন ঢং বাদ প্লিজ, চিন্তায় আছি আমি। আচ্ছা চলো একসাথে গিয়ে দিয়ে আসি। তুমি মেয়েদের লাইনে যাও, আমি গিয়ে ভোটটা দিয়ে আসি। ভোট কাকে দিব ভাইয়া? আমার ভোট কিন্তু মূল্যবান। অন্য জেলার মেয়ে এই জেলায় এসে ভোট দিচ্ছি, বুঝতে হবে। তুমি অন্য জেলার? আরে না, মজা করলাম। কিন্তু ভোট দিব কোন মার্কায়? নৌকা না, মানে উনিও তো আমার রাজীব রানীর হাত থেকে একটা বেত নিয়ে হুমায়রার দিকে তাক করে। হুমায়রা হাসতে হাসতে দূরে সরে যায়, তারপর হেসেই বলে, লাঠি দিয়ে কিন্তু নৌকা চালায়। বৈঠা যাও না আমারে নৌকা দিয়া নদীর মাঝে নিয়া। পদ্মফুল তুলিয়া বাঁধিব ঘন লম্বা চুল আমার। মাঝি বও তোমার নৌকা, আমি আসছি তোমার কোলে। হুমায়রার কথায় রাজীব হেসে দেয়। হুমায়রা তাড়াহুড়ো করে যেতে নিলে রাহুলের সাথে ধাক্কা লাগে। হুমায়রা সরি বলে সেখান থেকে চলে যায়। রাহুল হাঁ হয়ে তাকিয়ে থাকে, তাকে পাত্তা দিল না মেয়েটা। হুমায়রা চালাকি করে এগিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসে। রায়হান চৌধুরীকে আশেপাশে খুঁজে পাশে গিয়ে দাঁড়ায়। ট্রাক এখানে কি করছে? টিস্যু কিনতে গিয়েছে নাকি? ট্রাকে করে টিস্যু এনে রাখা দরকার।
যাক, মেয়েটার সাথে লাগিস না। ওই দিকের কি খবর, কি বুঝলি? আমার গুণগান আছে নাকি রাজীবকে নিয়ে? চাচ্চু দেখো, সবাই তোমার মিছিল করছে, চিন্তা করো না। হাত ভাঙা রাজীবের ট্রাক মার্কা তোমার সাথে কিছু করতে পারবে না। রাজীব ভাইয়ের মার্কা ট্রাক, তাহার ভাঙ্গা হাত। হুমায়রা চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকায়। রাজীব ভাইয়ের আবার হাত ভাঙলো কবে? হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, নৌকা চালাতে যেমন মাঝি লাগে তেমন রায়হান চৌধুরীর চলতে চাকর লাগে। রায়হান চৌধুরীর চাকর রাহুল, খায় সে 3 বেলা পাথর। হুমায়রা রেগে সেখান থেকে চলে যায়। রায়হান চৌধুরী ঠোঁট কামড়ে হাসে। রাহুল ওনার হাসি দেখে বলে, তুমি আবার হাসছো কেন? কাল অনেক কষ্টে ছোট আম্মুকে বাসায় এনেছি, আর ঝামেলা করো না প্লিজ। ভোট দিয়ে অন্যান্য কেন্দ্রে গিয়ে সবার সামনে দেখা করে আসো, যাও। দিয়ে একটা মেয়ে আছে রাহুল। থাকতেই পারে, তোমার 2টা ছেলে মেয়ে আর ওনার একটা মেয়ে, এটা স্বাভাবিক। তুমি বিয়ে করেছো তো উনি বিয়ে করবে নাকি? হুমায়রা এখানে কেন? সে না অন্য জেলার? ঠিক তো, আমার মনেই ছিল না। সে কিন্তু ভোট দিয়েছে হাত দেখলে। বুঝলাম না মেয়েটা এখানে ভোট কিভাবে দিল। ওই তো হুমায়রার আম্মু, উনি এখানে, তার মানে ওনারা এই জেলার। রাহুলের হাতের দিকে অনুসরণ করে রায়হান চৌধুরী সেদিকে তাকায়। শাড়ি পরিহিত এক সুন্দরী নারী, মিষ্টি কালারের শাড়িতে বরাবর ভালো লাগে তাকে। রায়হান চৌধুরী সেদিকে তাকিয়ে থেকে বলে, বেটা আমাদের থেকে অনেক কিছু লুকিয়েছে, বাদ দে। আচ্ছা, তুই যে পায়েস এনেছিলি সেটা হুমায়রার মা রান্না করেছিল, তাই না? দেখো চাচ্চু, উনি যেমন সুন্দর ওনার পায়েসও তেমন সুন্দর। ওয়েট, মেয়ে ভোট দিবে ট্রাকে আর মা নৌকায়। আমি ওনার সাথে কথা বলে আসি। রাহুল হেসে কথাটা বলে। রায়হান চৌধুরী সেদিকে তাকিয়ে থেকেই বলে, যেতে হবে না, হুরের আম্মু আমাকে ভোট দিবে, যেতে হবে না। ওনার সাথে কথা বলে দেখলে হুর রেগে যাবে। হুর? না না, তেমন কিছু না। হুমায়রা নামটা অনেক বড়, ছোট করে হুর বলবো আজ থেকে। সুন্দর না? যেভাবে বলছো হুরের আম্মু, মনে হলো কত পরিচিত। তবে হুর সুন্দর আছে, আমিও ডাকবো। তুমি থাকো, কথা বলে আসি। এটা তো উচিত, তাই না? তোকে যেতে হবে না, আর তোকে হুর বলে ডাকতেও হবে না। সব ডাক সবার মুখে মানায় না। আয়। রাহুল কপাল কুঁচকে তাকায়। রায়হান চৌধুরী রাহুলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। নাদিয়া চোখ থেকে তা এড়ায় না। নাদিয়া খান আশেপাশে তাকিয়ে মেয়েকে খোঁজার চেষ্টা করে। রাজীব দূর থেকে ওনাকে দেখে এগিয়ে আসেন। ভালো মন্দ শুনে হুমায়রার কাছে নিয়ে যায়। হুমায়রা নাক কুঁচকে বলে, নৌকার পাড় থেকে নিয়ে আসছো কেন ভাইয়া? ওনাকে বাসায় পাঠিয়ে দাও, উনি তোমাকে ভোট দেবে না, বেইমানি করবে। যেখানে মন চায় সেখানেই দিবি। তুমি চুপ থাকো। মায়ের সাথে এমন ব্যবহার কেউ করে নাকি? সকাল থেকে দেখছি তোমার মেজাজটা চড়া। এমনি এমনি না, কারণ আছে, তা তুমি বুঝবে না। আমার জীবন তেজপাতা করছে তো কি হবে? দূর, ভাল লাগে না। রাজীব ফ্রুকুচকে তাকায়। হুমায়রা সেখান থেকে রাগ নিয়ে চলে যায়। নাদিয়া খান একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটাকে বুঝতে পারেন না তিনি। আই লাভ ইউ। আই হেট ইউ। কেমন আছো হুর? হুমায়রা ভ্রুকুচকে তাকায়। কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে আর ছেলেটা এসে তাকে জ্বালাচ্ছে আর হুর বলে ডাকছে। হুমায়রা তার মায়ের মুখ থেকে একবার হুর নামটা শুনেছিল। রাহুলকে হুর বলতে দেখে রাগ নিয়ে বলে, কি সমস্যা? বিরক্ত করছেন কেন? আর হুর বলে ডাকবেন? আমার নাম হুর না, হুমায়রা। আরে আরে, এত চেতে যাচ্ছ কেন? আচ্ছা, আর হুর বলবো না। এটা বলো, তোমার রহস্য কি? তুমি এখানে ভোট দিলে কিভাবে? তুমি না অন্য জেলার? আমি কোন জেলার সেটা আপনার না জানলেও চলবে। এখন দূরে যান। গায়ের সাথে চেপকে আছেন কেন? লজ্জা শরম নাই, নির্লজ্জ। আমার বরাবর একটু লজ্জা শরম কম, কিন্তু সেটা তুমি জানো না। জানবে কিভাবে? কখনো রোমান্টিক কথা শোনো নাই? চলো, তুমি আর আমি প্রেম করি, তাহলে রোমান্টিক কথা বলা হবে। রাহুল দাঁত বের করে হাসতে হাসতে কথাটা বলে। হুমায়রা রেগে রাহুলের কান টেনে ধরে। রাহুল ব্যথায় চেঁচিয়ে ওঠে। হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি? আমাকে বিরক্ত না করলে আপনি কি শান্তি পান না ভাইয়া? ভাইয়া বিরক্ত করবেন না প্লিজ। রেজাল্ট দিবে, মাথা গরম করবেন না। এই বেয়াদব, চুপ। ভাইয়া ভাইয়া করো না। আমি তোমার কোন জন্মের ভাই? আর শোনো, রাজীব একবার দাঁড়িয়েছে, তার মানে বুঝে নাও সে জিতবে না। তাই যাও, বাড়িতে গিয়ে ঘুমাও, নয়তো সবাই তোমার থেকে মজা নিবে। মেয়ে মানুষ, নির্বাচনে ঢং করছো। দেখা যাক, আর কয়েক মিনিট তো, ভাগ্যে যা আছে তাই হবে ভাইয়া। রাহুল আশেপাশে তাকিয়ে হুমায়রার মুখের দিকে তাকায়। হুমায়রা ভয়ে ঢুক গিলে।
এর মাঝে কয়েকটা কেন্দ্রের গণনার ফলাফল পায়। ফলাফল শোনার পর রাহুল হুমায়রার কাছ থেকে সরে আসে, পায়ের ওপর পা দিয়ে চেয়ারে আয়েশ করে বসে। হুমায়রা নখ কামড়াতে থাকে। রাহুল দাঁত কেলিয়ে হেসে বলে, দেখো সব কয়টাতে তো নৌকা এগিয়ে আছে। আচ্ছা, তুমি চাইলে তো আমাদের দলে থাকতে পারতে। অযথা একটা ছেলের টাকাগুলো নষ্ট করলে কেন? হুমায়রা কাঁদো কাঁদো মুখ করে আশেপাশে তাকায়। রাজীব দৌড়ে আসে। হুমায়রার পাশে রাহুলকে দেখে রেগে যায়। সে খুব ভালোভাবে জানে রাহুল হুমায়রাকে জ্বালিয়ে মারবে। হুমায়রাকে টেনে নিয়ে যায়। রাহুল কপাল কুঁচকে বলে, যেখানে ছেলেটাকে মানুষ সান্ত্বনা দিবে সেখানে ছেলেটা তার ছেলে মেয়েদের সান্ত্বনা দিচ্ছে। বাহ, দারুণ। সব জায়গার রেজাল্ট বের হওয়ার পর সেটা যোগ করা হয়। 1000 ভোট বেশি পেয়ে জিতেছে। তখন হুমায়রা বাসায় সেই কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। সেখানে থাকার মুখ তার নেই। রাজীব এটা সেটা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। ভোটের রেজাল্ট হওয়ার 10 মিনিটের মাথায় হুমায়রার বাড়ি মানুষে ভরে যায়। হুমায়রা ভেবেই নিয়েছে রাহুল লোক পাঠিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করছে, সে কারণে ওঠে না। কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখে তার মা ফোনটা তার দিকে তাক করে রেখেছে। হুমায়রা নিউজ দেখে আবারও স্ক্রল করে দেখে। সে ঠিকই শুনেছে, 1000 ভোটে রাজীব ভাইয়া জিতেছে। হুমায়রা বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে দৌড়ে বাহিরে যায়। রাজীবের হাসি মাখা মুখ দেখে হুমায়রা নিজেও হেসে দেয়। রাজীব হুমায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি জিতেছো হুমায়রা। হুমায়রা খুশির তালে কথা বলতে ভুলেই গিয়েছে। তারপর সবাই মিলে প্রতিটা কেন্দ্রে যায়। রাজীবের সাথে হুমায়রার গলায় অনেকে মালা পরায়। রাজীব হুমায়রার মুখের দিকে তাকায়, খুশি যেন মুখ থেকে সরছেই না। রাত অনেক হয়েছে, সব জায়গায় ঘুরতে সময় চলে যায়। হুমায়রার সাথে যে মেয়েগুলো ছিল তাদের প্রাপ্য টাকা দিয়ে বিদায় করা হয়। রাজীব হুমায়রাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। নির্বাচন শেষ হওয়ার 3য় দিন শপথ গ্রহণ করা হয়। সব শেষে সেদিনটাও ব্যস্ততায় কেটে যায় হুমায়রার। রায়হান চৌধুরী আর রাহুল চৌধুরী একসাথে জগিং করতে বের হয়েছে। হঠাৎ করে তাদের সামনে এসে একটা বাইক দাঁড়ায়। দুজনেই ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। হুমায়রা মাথা থেকে হেলমেট খুলে হাসি হাসি মুখে তাদের দিকে তাকায়। রাহুল উল্টো ঘুরে সেখান থেকে চলে যেতে নিলে হুমায়রা চেঁচিয়ে বলে, রাহুল চৌধুরী আমার প্রথম জিত হয়ে গেল। বলেছিলাম আপনার চাচুকে এমপির আসন থেকে নামিয়ে ছাড়বো। দেখলেন তো হুমায়রার ক্ষমতা, যা চেয়েছিলাম তাই হলো। কংগ্রাচুলেশনস। আমার থেকে পালানোর চেষ্টা করছেন, সেটাই শুনলাম বাড়ি থেকে বের হওয়া আপনাদের দুষ্কর হয়েছে। তা স্যার, আপনার মায়ের কি খবর? রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে কথাটা বলে। রায়হান চৌধুরী ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, হসপিটাল ভর্তি আছে, দেখতে যাবে? যাও দেখে আসো। আমার মেয়ের সাথে তোমার কি ঝামেলা? আমার সাথে ঝামেলা হওয়ার দরকার আমার মায়ের সাথে না। আপনার মা তো দোষী কম না স্যার, আপনার মা তো খুনি, আপনি না। তা বলুন, আপনারা কেমন আছেন? আমার উপর খুব রেগে আছেন বুঝি? জাস্ট শ্যাট আপ। তুমি যে দলে ছিলে সে জিতেছে তার মানে এই না যে আমাদের অপমান করবে। পুলিশ কেস করলে কি হবে বুঝতে পারছো? ক্ষমতা নিয়ে অপব্যবহার করছো কিন্তু। ক্ষমতা আমি পাইনি রাহুল চৌধুরী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। আপনি খুব বড় বড় কথা বলেছিলেন, আজ সব ভুলে গেলেন বুঝি? আমার উচিত ছিল সেদিন আপনার বাড়ির সামনে বক্স বাজানোর। উফ, মিস্টেক। তো আজ যাও, কে বারণ করছে? রাহুল চুপ কর। ফিয়ার ভার্সিটিতে যেতে হবে, কি ঝামেলা হয়েছে তুই দেখে আসিস একটু। চল, হাতে সময় নেই বেশি। রায়হান চৌধুরী কথাটা বলে রাহুলের হাত টেনে নিয়ে যাওয়ার সময় একবার পেছনে তাকায়। হুমায়রাও সে সময় হাতের দিকেই তাকিয়েছিল। হুমায়রা ধীর কণ্ঠে বলে, নিজের হাত ছেড়ে অন্যের হাত ধরেই জীবন পার করতে হবে আপনাকে। কখনো আপন কারোর পাশে থাকতে পারলেন না, না হাত ধরে রাখতে পারলেন। দাঁড়াও। রাহুলের ডাকে হুমায়রা কপাল কুঁচকে পেছনে তাকায়। রাহুল কিছুটা এগিয়ে এসে বলে, আমার দাদি কাকে খুন করেছে? তুমি একটু আগে চাচ্চুকে কথাটা বললে, চাচ্চু তুমিও কিছু বললে না যে কাকে খুন করেছে? সেটাই তো, কাকে খুন করেছে আমার মা। রাহুল চল তো, এসব নিয়ে কথা না বললে ভালো হয়। তুই অযথা কথা বাড়াচ্ছিস। না চাচ্চু, হুমায়রা একটা কথা বলেছে, সেটা সত্যি নাকি জানতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের থেকে এত কিছু লুকানোর মানে কি। হুমায়রা এই জেলার মানুষ। এখন মনে হচ্ছে 5টা বছর সে আমাদের ঘোল খাওয়াইছে। হয়তো জানতো আমরা তার বিষয়ে খোঁজ নিব। দেখ, ওরা যা ইচ্ছে করুক, তাতে আমাদের কি? তুই কি বাচ্চার মতো এখন ঝগড়া করব? বাসায় না গেলে তোর দাদি কিন্তু রাগ করবে। তুমি না না করছো কেন? এই মেয়ে কথা বলছো না কেন? বলো তোমার আসল পরিচয় কি?
নাম কি, বাসা কোথায়, তোমার বাবাকে? হুমায়রা চৌধুরী, রায়হান চৌধুরীর বড় কন্যা হুর। দিয়া খান ও রায়হান চৌধুরীর একমাত্র কন্যা হুর চৌধুরী আমি। আর কিছু? রায়হান চৌধুরী থতমত খেয়ে হুমায়রার দিকে তাকায়। দিয়া তার কাছে বলেছিল হুমায়রা দিয়ার সন্তান, কিন্তু এটা বলে নাই রায়হানেরও সন্তান সে। কিন্তু ভেবে নিয়েছিল হুর, এটাই তার হুর। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের মুখের পানে। রাহুল বিরক্তি নিয়ে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা নিজেও বিরক্তি নিয়ে বলে, তো কি বললে বিশ্বাস করবেন? এভাবে আমাকে দেখার কি আছে আজব? সেদিন তো স্যারের বিষয়ে নেটে দেখলাম, সেজন্য সেটা কাজে লাগালাম। না মানে হতেও পারে কেউ এসে হুর বলে পরিচয় দিল, তখন আপনার চাচু নিজের মেয়ের মতো করে রাখলো। হুর? হুর কার নাম? শুনেছিলাম আপনার চাচুর বড় মেয়ের নাম হুর ঠিক করা হয়েছিল। উফ, সেটা হলো না। আপনার দাদি হুরকে পেটের মধ্যে মেরে দিয়েছে। তুমি এসব কিভাবে জানলে? চাচ্চু, তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, তুমি কি দিয়া ম্যামের খোঁজ পেয়েছো? রায়হান চৌধুরী মাথা নাড়িয়ে কিছু একটা বুঝায়। এর মাঝে হুমায়রা তাদের থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। বাইকে উঠে যখন যাবে তখন রায়হান চৌধুরী পেছন থেকে কাঁপা কাঁপা গলায় ডেকে ওঠে হুর বলে। হুমায়রা একবার তাকিয়ে চলে যায়। রাহুল মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। সে সন্দেহবশত তার চাচুকে দিয়ে হুর বলে হুমায়রাকে ডাক দিতে বলেছিল। রাহুল সবকিছুর হিসেব মিলিয়ে রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। 4 বছর পর এনএইচ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আজ বড়সড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1 বছর আগে গ্রুপটা চালু হয়েছিল। 1 বছরে অনেকটা সফলতা অর্জন করতে পেরেছে। গ্রুপের এমডির বিষয়ে এখনো কেউ জানে না। আজ এমডি সবার সামনে আসবে বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন মানুষকে ইনভাইট করা হয়েছে, সেখানে চৌধুরী গ্রুপ বাদ যায়নি। 2 বছরের একটা মেয়ের সাথে ধাক্কা লেগে হাত থেকে ফোনটা পড়ে যায় এমডির। মুচকি হেসে নিচু হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। দূর থেকে একটা ছেলে দৌড়ে এসে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে, সরি ম্যাম, আমি খেয়াল করি নাই কখন আরোহী আমার কাছ থেকে চলে এসেছে। আপনার ফোনটা হয়তো ভেঙে গিয়েছে। ইটস ওকে। বাচ্চাটা বুঝি আপনার? কি কিউট। আপনার স্ত্রী বুঝি খুব সুন্দর? আপনি কিছুটা ভুল বুঝেছেন। আমার বন্ধুর মেয়ে আরোহী। তবে এটা ঠিক, আমার বোন খুব সুন্দর দেখেই তো আরোহী মামনি এত সুন্দর। বন্ধুর মেয়ে বলছেন? হ্যাঁ, আপনার বোন বুঝলাম না। বাই এনি চান্স আপনার বোনের সাথে আপনার বন্ধুর বিয়ে হয়েছে, তাই তো? ইয়েস, ঠিক ধরেছেন। আপনি কে? মানে কোন কোম্পানির মালিক বা বিয়ে? এখানে পরিবার থেকে কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। আমি কারোর সন্তান হতে পারি, তবে এদের মধ্যে কেউ না। আমি এনএইচ গ্রুপের এমডি। সরি ম্যাম। সমস্যা নেই, আমি রুহিকে কোলে নিতে পারি। আপনাকে খুঁজে নিব, সমস্যা নেই। রাহুল কিছু না বলে আরোহীকে এমডির কোলে দেয়। রাহুল কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করে, হুমায়রা চৌধুরী, একবার লেহেঙ্গার ডিল নিয়ে দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি সফলতা পেয়ে গেল। বাবা একটা মেয়ে হয়ে এত কিছু 1 বছরে যা করেছে, আমি তো বাবার থেকে উপহার পাওয়া কোম্পানিতে এত কিছু করতে পারলাম না। আমার চেয়ে নিশ্চয়ই 1 টাকা হলে বেশি এই কোম্পানির। সবাই এসে যাওয়ার পর এমডির সাথে সাথে 5 জন স্টেজে ওঠে। সবাই চিনতে পারে তাদের। এমপি রাজীব হায়দার ও তার স্ত্রী সিনহা খান, সিফাত খান ও তার মিসেস। এমডির পাশে রয়েছে নাদিয়া খান। রাহুল রায়হান চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। রাহুল অবাক হয়ে এসব দেখছে, কিন্তু রায়হান চৌধুরীর মুখ দেখে বোঝা যায় না যে তিনি অবাক হয়েছেন। এমডি হুমায়রা চৌধুরী সবার সাথে পরিচয় হয়, মাস্ক খুলে কথা বলতে থাকে। সবাই অনেক প্রশ্ন করে, সব শেষে সবার প্রশ্নের উত্তর দিতে থাকে। এই জায়গায় আসতে আমার কম সময় লাগে নাই। প্রায় 5 বছর সাধনা করে আজ এই বাসায় এসেছি আমি। আমার মা নাদিয়া খান একটা সময় পড়াশোনা করতে এসেছিল নিজ গ্রাম ছেড়ে এই শহরে। হঠাৎ করে পরিবারে না জানিয়ে প্রেমের বিয়ে, তারপর আমার জন্ম। সব ঠিক থাকলেও একটা ঝড়ে বাবাকে হারিয়েছিলাম। নানা নানির সাথে মা সম্পর্ক হারিয়েছিল। তারপর এত বছর পর আবারও কিছু ফিরে পেয়েছিলাম। শুরু হয়েছিল নতুন জীবন। আমাকে এমপির ডান হাত হিসাবে অনেকে জানতেন, আজ জানলেন এনএইচ গ্রুপের এমডি হিসেবে। সাথে জানিয়ে দেই, নাদিয়া খান এই কোম্পানির মালিক। উনি কাল থেকে কোম্পানিতে বসবে। যত ডিল করতে হবে সেখানে ওনার সাক্ষাৎ থাকতেই হবে। এবার আসি প্রশ্নে। সবাই প্রশ্ন করে এনএইচ মানে কি? হয়তো এতক্ষণে আপনাদের বোঝা হয়ে গিয়েছে। এনএইচ নাদিয়া খান ও হুমায়রা চৌধুরী। মেয়ে হয়ে বিজনেসের কথাটা কিভাবে মাথায় আসলো? ছোট থেকেই স্বপ্ন ছিল এটা।
সবসময় জামা কাপড়ের ডিজাইন করতাম খাতায়। তারপর সিফাত মামা পাশে দাঁড়ালেন। ওনার সাহায্যে এত দূর এগিয়ে আসা। এর মাঝে অনেকে আমাকে খুন করতে চেয়েছিল, আমার সাথে অনেক কিছু হয়েছিল, কিন্তু সব মিটিয়ে আজ এত দূর এসেছি। রাজীব হায়দার এমপি হওয়ার পর কোথায় উধাও হয়ে গিয়েছিলাম। 4 বছর কোথায় ছিলাম? দেশের বাইরে ছিলাম না নিশ্চয়ই, এখানেই ছিলাম, কিন্তু প্রকাশে ছিলাম না। আমার আগের গেটআপ আর এখন অন্য রকম, সে কারণে কেউ চিনতে পারেননি। আমাকে খোঁজার জন্য নিখোঁজ বিজ্ঞাপন হয়েছিল, তবুও কেন কেউ খুঁজে পায়নি? যারা নিজ থেকে হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া এত সহজ না। আমি তো নিজ থেকেই নিখোঁজ, তাহলে খুঁজে পাবে কিভাবে? বরাবর চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা, তাহলে তারা কেন খোঁজার চেষ্টা করলো? রাহুল চৌধুরীর সাথে আমার কি সম্পর্ক? রাহুল চৌধুরী কেন বিজ্ঞাপন করেছিল এটা আমিও জানি না। সরি, আমি কাউকে খুঁজতে বলি নাই। আর রাহুল চৌধুরীর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই। আপনারা হয়তো আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন। সবাই এনজয় করেন, এমন দিন সব সময় পাওয়া যায় না। হুমায়রা মায়ের হাত ধরে স্টেজ থেকে নেমে অফিস রুমে যায়, মাকে সব ঘুরিয়ে দেখায়, তারপর সবার সাথে খাওয়া দাওয়া করে। সব শেষে সবাই নিজেদের মতো বিদায় নিয়ে চলে যায়। এখানে বর্তমান হাতে গোনা কয়েকজন আছে। হুমায়রা একটা জায়গায় দাঁড়িয়ে ফিহার সাথে গল্প করছে। ফিহার রেগে বলে, তুই এতদিন আমাদের থেকে লুকিয়েছিলিস কেন? আমি কি দোষ করেছিলাম জানিস? 4টা বছর আগে ভাইয়া বাসায় কোত্থেকে দৌড়ে আসে, রেডি হয়ে কোথাও আবার ছুটে যায়, কিন্তু হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। যখন প্রশ্ন করে সবাই, তখন বলে হুমায়ার কাছে গেছিলাম, কিন্তু সে নেই, কোথায় গিয়েছে জানি না। তারপর তোর কত খোঁজ করা হলো, কিন্তু পাওয়াই যায়নি। এসব বাদ দে, অতীত নিয়ে ভাবিস না তো। তুই তো বিয়ে করে বাচ্চা পয়দা দিলি, দাওয়াত দিলি না, বেঈমান। সর। তোর খোঁজ জানতাম না, দাওয়াত দিতাম কিভাবে? ঠং করিস না, যা। শোন, ভাইয়া তোকে বড্ড ভালোবাসে, তোর জন্য এতগুলো বছর অপেক্ষা করে আছে। আমি তো 2 মাসের প্রেগনেন্ট। কি? হুমায়রা ঠোঁট কামড়ে হেসে অন্যদিকে চলে যায়। হঠাৎ কারো ধাক্কায় নিচে পড়ে যায়। কাটা জায়গায় আঘাত পাওয়ায় গলগল করে সেখান থেকে রক্ত ঝরতে থাকে। হুমায়রা কেঁদে ওঠে। সবাই দৌড়ে সেখানে আসে। রাহুল বোকার মতো তাকিয়ে থাকে। ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিল, কিন্তু বুঝে উঠতে পারে না হুমায়রার পা থেকে এত রক্ত ঝরছে কেন। সকাল 10টা হতে না হতে উপস্থিত হয় রোজিনা চৌধুরীর সাথে মিসেস আবির চৌধুরী। দিয়া খান তখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। হুমায়রা দরজা খুলে একটা লম্বা সালাম দেয়। রোজিনা চৌধুরী পান খাওয়া দাঁত দেখিয়ে বলে, সেটি দেখি আগে থেকে ভালো হয়েছে, ভদ্র হয়েছে, তাহলে সালাম দেয়। আগে তো কোনো কথা ছাড়াই অপমান করতো। আম্মা চুপ থাকেন, এসব শুনলে মেয়ের মা আমাদের তাড়িয়ে দেবে। রাহুল কিন্তু তখন কারো কথা শুনবে না, মনে রাখবেন। দাদি কেমন আছেন? আন্টি আপনার কি খবর, কেমন আছেন? বাসার সবাই ভালো তো? ভেতরে আসুন। এই তো মা, ভালো। তুমি কেমন আছো? কত বছর পর দেখলাম তোমাকে। ইস, আগের থেকে সুন্দর হয়েছে। তোমার আম্মু কোথায়? আপনারা বসেন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। হঠাৎ আসলেন যে? কাল রায়হান স্যার ফোন করে জানালো আপনারা আসবেন। রায়হান বাবা বলেছে। হুমায়রা মাথা নাড়ায়। ওনারা সোফায় বসলে হুমায়রা রাহুলের মায়ের পাশে বসে ভালো মন্দ গল্প করতে থাকে। মালিহা হুমায়রার কানে কানে বলে, তুমি জানো না আমরা কেন এসেছি? নাকি মিথ্যা বলছো? আম্মা যে রাহুলকে ফোন করে জানাতে বলেছিল, বলে নাই নাকি? আমি মিথ্যা বলবো কেন? রাহুল চৌধুরীর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই যে আমাকে দেখতে আসবেন। রায়হান স্যার আমাকে জানিয়েছে। ও, তোমার আম্মুকে আসতে বলো, কথা আছে। তুমি ঘরে যেতে পারো। যাও, একটা শাড়ি পরে আসো দেখি। এভাবে দেখছেন তো শাড়ি পরবো কিভাবে? আমি তো পাত্রপক্ষ আসলে গেঞ্জি প্যান্ট পরে যাব, যাতে বিয়ে ভেঙে যায়। আর আপনি দেখি পাত্রপক্ষের মতো শাড়ি পরার কথা বলছেন। মালিহা চৌধুরী বিরক্ত হয়। মেয়েটা ট্যারামো করছে তার সাথে। যেখানে মেয়েটার মায়ের থাকার কথা, সেখানে মেয়েটা এখানে ঢং করছে। হুমায়রা ঠোঁট কামড়ে হেসে আম্মু বলে চেঁচিয়ে ওঠে। রোজিনা চৌধুরী কানে হাত দিয়ে গরম চোখে তাকিয়ে বলে, মেয়ে মানুষের গলার আওয়াজ ধীর হয়, এমন পুরুষের মতো গলা উঁচু করে চেঁচাস কেন? এই দেখি তোর চুল কত বড়। হুমায়রা ঘুরতে ঘুরতে লাগানো ছোট ছোট চুলগুলো দেখায়। রোজিনা চৌধুরী হাঁ হয়ে তাকায়। মেয়েটার চুল কোমল ছাড়িয়েছিল, এত ছোট হলো কিভাবে সেটাই ভাবে। এর মাঝে নাস্তা নিয়ে হুমায়রার মা আর মামি চলে আসে। রোজিনা চৌধুরী অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কিছুটা অবাক হয়ে বলে, দিয়া। রোজিনা চৌধুরীর মাথায় পানি ঢালছে দিয়া আর মালিহা মিলে। সেন্সলেস হয়ে গিয়েছিলেন তিনি। হুমায়রা বসে বসে নখ কামড়াতে থাকে।
নাটক দেখবে সে? কত নাটক হয় সেটা আজ সরাসরি দেখবে। রোজিনা চৌধুরী কিছুটা স্বস্তি পেলে ভালোভাবে আশেপাশে তাকায়, তারপর জোর গলায় বলে, আমি রাহুলকে হুমায়রার সাথে বিয়ে দেব না। বড় বউ চলো, এখানে আমি নাতি বিয়ে দেব না, চলো এখান থেকে। আম্মা পালিয়ে যাচ্ছেন বুঝি? আপনার ছোট ছেলের বড় মেয়ে হুর। আপনার হুর নামটা মনে আছে নিশ্চয়ই? হুমায়রা কিন্তু হুর। রোজিনা চৌধুরী ঘামতে থাকেন, মালিহা চৌধুরী হিসাব মিলাতে থাকে। উনি সেই 26-27 বছর আগেই কিছুটা জেনেছিল, আজ সেটা মিলাতে থাকেন। বুদ্ধি প্রখর হওয়ায় সবটা বুঝে নেয় চট করে। রোজিনা চৌধুরী কপালে হাত দিয়ে বলে, না, এটা হতে পারে না। আমি মেরে ফেলেছিলাম তোর বাচ্চাকে তোর পেটে, তাহলে ও কিভাবে হুর হবে? আমার সাথে মশকরা করস? আমার কি সব বলেন? আমার কি মস্করা করার বয়স আছে? সে হুর যাকে আল্লাহ মরতে দেয়নি, এত কিছু সহ্য করে পৃথিবীতে আসছে সে। আগে তোকে মেনে নেয়নি, আজ তোর মেয়েকে মেনে নেব ভাবলি কি করে? আমি দরকার হলে রাহুলকে সারা জীবন চিরকুমার রাখবো, তবু তোর মেয়ের সাথে বিয়ে দেব না। সেটা আপনার বিষয়। আমি লাফিয়ে বেড়াইনি বিয়ে দেওয়ার জন্য। রায়হান অনুরোধ করেছিল দেখে আসার সুযোগ পেয়েছেন, নয়তো বাড়ির ত্রিসীমানায় আসতে দিতাম না। বড় বৌমা ওঠো, চলো এখান থেকে। হুমায়রা একটা আপেলে কামড় বসিয়ে রোজিনার দিকে তাকায়। রোজিনা চৌধুরী ভয়ে নিজেকে আড়াল করে নেয়। হুমায়রা রোজিনা চৌধুরীর দিকে ঝুঁকে এসে বলে, শুনুন, আমাকে নাতবউ বানাতে হলে আমার মায়ের পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ কম ভুল আপনি করেননি। সবকিছু শোধ ওঠাবো আমি। আপনার ছেলেকে এমপি থেকে ফকির বানিয়েছি, আরো অনেক কিছু করার ক্ষমতা আমার আছে। জন্মদাতা বাপের সাথে এসব করবে বিবেকে বাঁধে না? বাপ হয়তো তোর ক্ষমতা কেড়ে নিয়ে কি লাভ? তোর বাপ এমপি হবে, এটাও ভালো। বাবা, বাহ, আপনার মুখে এত ভালো কথা, কিন্তু আমি তো মানি না। যে লোক বউকে মায়ের হাত থেকে রক্ষা করতে পারে না, মায়ের কথায় অন্য নারীকে বিয়ে করে, সে আমার বাবা না। আমার ছেলের সংসার নষ্ট করতে দিব না আমি। হামিদা আমার ছেলের বউ, সে থাকবে সব সময়। তুই চাইলেও কিছু করতে পারবে না। আপনার মতো খারাপ মহিলা আমি না। আপনি আমাকে মারার বহু চেষ্টা করেছেন, পারেন নাই। তাই এখন চেষ্টা করলে লাভ হবে না। আপনার ছেলের সংসার ভাঙার ইচ্ছা আমার নেই। ছিল, কিন্তু আমার মা সেটা চায় না। নয়তো আপনার অহংকার ভাঙতে সময় লাগবে না আমার। নাদিয়া মেয়ের মুখ চেপে ধরে। হুমায়রা ছটফট করলে ধমক দিয়ে বলে, চুপ কর, আমি কথা বলছি তো। দেখুন, আপনার বাড়িতে যাওয়ার ইচ্ছে আমার নেই, আপনি আসতে পারেন। আর ভাবি, আপনি আপনার ছেলেকে বলে দেবেন এই সম্পর্ক হওয়ার নয়। আমি আপনার কথা জানতাম আগে থেকেই, কখনো দেখিনি। তবে বলি কি, আমার জন্য আমার ছেলেটাকে কষ্ট দেওয়া কি ঠিক হবে? আমার ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসে। আমি দেব না এই মেয়ের সাথে রাহুলের বিয়ে। বড় বউ চলো এখান থেকে। শোন, আমার নাতি থেকে দূরে থাকবি মেয়ে। 4 বছর তো দূরেই ছিলাম দাদিজান, আমি তো দূরে থাকবো। আপনার নাতিকে আমার কাছ থেকে দূরে রাখবেন কেমন? হুমায়রা, তুমি তো জানো ও রাহুলের সম্পর্কে। অতীত নিয়ে ছেলেটাকে কষ্ট দিতে এত ভালো লাগে তোমার? তুমি বুঝি পছন্দ করো না রাহুলকে? যদি তাই হয় তাহলে তুমি আগে বিয়ে করো, তারপর আমি ছেলেকে সামলে নেব। হুমায়রা দাঁতে দাঁত চেপে কিছু বলবে তার আগে নাদিয়া খান এগিয়ে এসে হাসি মুখে বলে, আমার মেয়েকে বিয়ে দিব কি দিব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি রাহুলকে হুরের থেকে দূরে রাখবেন, আমি আমার মেয়েকে সামলাতে পারি। একজনের জন্য অন্যজনকে কষ্ট দিতে খুব ভালো লাগে বুঝি। হুমায়রা পুনরায় আপেলে কামড় বসায়। মালিহা চৌধুরীর দিকে তাকায়, ওনার চোখে জল। হয়তো ছেলের জন্য। হুমায়রা মন খারাপ করে বলে, আপনাকে কষ্ট দিতে চাইনি আন্টি। আপনি আর আঙ্কেল আগে থেকেই আমাকে পছন্দ করেন, সেটা জানি। আপনার শাশুড়ি মার সাথে ঝগড়া করতাম, সেটাও পছন্দ করতেন। কিন্তু কি বলুন তো, চৌধুরী বংশের রক্ত তো আমার শরীরে। আপনার শাশুড়ি যেমন হামিদা আন্টির জন্য আমার আম্মুকে কষ্ট দিয়েছিল, ঠিক আমিও রোজিনা চৌধুরীর জন্য রাহুল চৌধুরীকে কষ্ট দিতে পারবো। যতই হোক, চৌধুরী বংশের রক্ত শরীরে। চৌধুরী বংশের মান রক্ষা করতে হবে তো। কি করলে রাহুলকে বিয়ে করতে রাজি হবে? আমার আম্মুর পা ধরে ক্ষমা চাইতে বলুন আপনার শাশুড়িকে, তাহলে আপনার ছেলেকে আমি বিয়ে করতে রাজি। ক্ষমা চাইলে হবে? বড় মানুষ তোমার আম্মুর পা ধরে ক্ষমা চাইবে, এটা কেমন দেখায়? অসম্মান হবে উনি। তাহলে আমার নানুমণির পা ধরে ক্ষমা চাইবে। উনি আপনার শাশুড়ির থেকে 2 বছরের বড়। বড়দের যদি পা ধরা যায় তাহলে ধরুক। মালিহা চৌধুরী হতাশ হয়ে তাকায় রোজিনা চৌধুরীর দিকে। উনি কিছুতেই ক্ষমা চাইবে না। হুমায়রা পুনরায় বলে, আমার মা যখন গর্ভবতী ছিল তখন আপনার শাশুড়ি আমার মায়ের পেটে লাথি দিয়েছিল। মা পা ধরে ভিক্ষা চেয়েছিল রায়হান চৌধুরীকে। কই
পাইনি। আমি তো সেখানে ভিক্ষা দিতে রাজি। এটা করতে দোষ কোথায়? তোর মায়ের পা ধরে ক্ষমা চাইবো, তাই না? কখনো না, দিলাম না বিয়ে এখানে। আমার নাতির জন্য মেয়ের অভাব পড়বে না। যদি রাহুল চৌধুরী অন্য কোথাও বিয়ে করে তাহলে আমি আপনার পা ধোয়া পানি খাবো যান। রাহুল চৌধুরীকে আমার চেয়ে ভালো কেউ চেনে না, সে তো আমাতে মত্ত। নাদিয়া খান মালিহার সাথে অনেক কথাই বলেন। রোজিনা চৌধুরী আর হুমায়রার মধ্যে তর্কাতর্কি হয়। সব শেষে মালিহা শাশুড়িকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতক্ষণ সিফাত খান ও ওনার মিসেস নীরবতা পালন করছিলেন, এখন এসে অনেক কথাই বলেন। হুমায়রাকে সাপোর্ট করেন ওনারা। কেউ চায় না রোজিনা চৌধুরীকে জেতাতে। বাড়িতে আসার পর তুলকালাম লেগে যায়। হামিদা চৌধুরী কিছু বুঝতে পারেন না, কি হয়েছে সেটা ক্লিয়ার করে বলে না। তবে ওই যে সত্যি কখনো চাপা থাকে না, সবশেষে উনিও সব সত্যি জেনে যায়। একটা রাত নিজের মধ্যে নীরবতা পালন করেন। তারপর ওনার মনে হলো রায়হানকে সব দোষ দেওয়া যায় না, রোজিনা চৌধুরীর দোষ এখানে। কারণ হামিদার আগে রায়হান চৌধুরীর জীবনে নাদিয়া এসেছিল, আর নাদিয়ার সাথে যে ব্যবহার করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল। হামিদা চৌধুরী এসে মালিহার সাথে বিয়ের বিষয়ে কথা বলেন। সবশেষে বলেন, ভাবি, আপনাকে যদি এ বাড়িতে আনা হয় তাহলে কেমন হবে জানি। আমার সতীন, তবুও আপনার তো দোষ নেই এখানে। ওনার 1% দোষ আমি খুঁজে পাচ্ছি না। রায়হান তো আপনাকে ভালোবাসে। তুই এই কথা বলছিস? তোর ছেলের বয়স হয়েছে, বিয়ে করবে, তখন কি জানাবি মানুষকে মেয়েটার বিয়ে হয়েছে? এসব ভাবিস না। ভাবি দেখো, তুমি সবাই কিন্তু 4 বছর আগে অনেক কিছু জেনে গিয়েছিল, তাহলে এখন জানলে ভয় কোথায়? আপাকে এই বাড়িতে আনি, আমাদের রাহুল ভালো থাকবে আপা, রায়হান খুশি হবে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না, তুই বরং রায়হানের সাথে কথা বল। আমাদের রাহুল কি কখনো বিয়ে করবে না? ওই যে বললাম, হুমায়রা বলছে আমরা যদি দিয়া ভাবি বা হুমায়রার নানুমণির পা ধরে ক্ষমা চায় তাহলে রাজি হবে। মেয়েটাকে মাকে অসম্মান হতে দিবি না। ঠিক হয়েছে আম্মা, বুঝুক, জোর করে সব হয় না, কিছু জিনিস ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। দুই যা মিলে আলোচনা করে নিজেদের মতো কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাহুল দাদির ওপর রেগে কথা বলছে না, অপরদিকে হুমায়রার ওপর রাগ তার। কিন্তু তার উপর রাগ দেখিয়ে লাভ আছে? যে মেয়েটা তাকে ভালোই বাসে না তার উপর তার রাগ, নিজেরই হাসি পায়। স্বামীর সাথে দিয়াকে এ বাড়িতে আনার বিষয়টা নিয়ে আলোচনা করে হামিদা, কিন্তু রায়হান চৌধুরী কিছু বলে না। হামিদা বুঝে নেয় স্বামীর কিছু না বলার পেছনে রয়েছে হ্যাঁ। ঠিক করে কাল সকালে উনি নিজে যাবে সতীনকে নিজ সংসারে আনতে। 1 সপ্তাহ পর রাহুল আর হুমায়রা পাশাপাশি হাঁটছে। হুমায়রার হাতে 26টা গোলাপ। আজ তার 26তম জন্মদিন। কখনো অনুষ্ঠান করে নাই দেখে এবারও তাই। রাহুল ফোন করেছিল দেখে তার সাথে দেখা করতে এসেছে, না করতে পারে নাই সে। রাহুল উইশ করার সাথে সাথে প্রপোজ করে। হুমায়রার ফুল নেয় কিন্তু কিছুই বলে না। হাঁটতে থাকাকালীন রাহুল খুব সাবধানে হুমায়রার হাতটা চেপে ধরে। হুমায়রা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে বলে, আমাদের জীবন বড়ই অদ্ভুত, কোন দিকে জীবনের মোড় ঘুরে যায় কেউ জানে না। এই যে আপনার ছোট মা কতবার আসছে আম্মুকে নিতে, কিন্তু তারা কি আমাকে এতটা পাগল ভাবে? আমি নাকি আমার আম্মুকে যেতে দিব, তাও সতীনের সংসার করতে? সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? নিশ্চয়ই মাকে। তাছাড়া ভালোবাসার মতো কেউ আছে নাকি আমার? আম্মু আমার জন্য সবকিছু, তার জন্য আমার বেঁচে থাকা। যে মানুষটা আমাকে জন্ম দিতে গিয়ে যুদ্ধ করেছে, তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব নাকি? তোমার আম্মু যদি চাচ্চুর কাছে ফিরে আসতে চায় তাহলে? হুমায়রা রাহুলের হাত ঝাঁকাতে ঝাঁকাতে হেসে ওঠে, কথার উত্তর দেয় না। রাহুল হুমায়রা লম্বা চুলে একটা গোলাপ গুজে দিয়ে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে, এতটা মায়াবী তুমি। হুর, চাচ্চু যখন তোমাকে হুর বলে তখন বুকের মাঝে আলাদা একটা জিনিস, আলাদা একটা ফিলিংস কাজ করে। কি মায়াবী তুমি, একদম হুর আমার। আমাকে হুর না বললে খুশি হব, আম্মুকে হুর বলতে দিতাম না সবটা জানার পর, কিন্তু এখন আবারও হুর বলে ডাকে আমাকে। হুর নামটা না হয় আমার আম্মু আর আপনার চাচ্চুর জন্য তোলা থাক, আর তোলা থাক আপনার দাদির জন্য। দাদি যতটা না তোমাকে ভয় করে তার চেয়ে বেশি ভয় করে হুরকে। অদ্ভুত না, মানুষ একটাই অথচ সম্পর্ক দুইটা। হুমায়রার উত্তর না পেয়ে রাহুল তার দিকে তাকায়। হুমায়রা চোখ ছলছল করছে। হুমায়রা চোখের দিকে তাকিয়ে সামনে তাকায়। একটা বাবা তার মেয়েকে আদর করছে। হুমায়রা কাঁদো কাঁদো গলায় বলে, আমারও বাবা ডাকতে ইচ্ছে করে। কথাটা বলেই হু হু করে কেঁদে দেয় সে। রাহুল ঠোঁট কামড়ে হুমায়রাকে বুকের সাথে চেপে ধরে। বুকে মাথা গুজে ফোপাতে থাকে হুমায়রা।
রাহুল মাথায় হাত বোলাতে বোলাতে বলে, সবাই তো সবটা জানে। তুই চাইলে এখন চাচ্চুকে বাবা বলে ডাকতে পারো, কেউ কিন্তু কিচ্ছু মনে করবে না। আমি ফোন দিয়েই কথা বলবে। লোকটার বাবা হওয়ার যোগ্যতা নেই, উনি আম্মুকে ভালো রাখতে পারে নাই, ওনাকে বাবা বলে ডাকার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আচ্ছা কেঁদো না, সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। ইস, সুন্দর মুখটা কেঁদে কেঁদে লাল করে ফেলছো। এখন যে আমার চুমু খেতে মন চাচ্ছে। রাহুল কথা বলেই হুমায়রার মাথায় একটা চুমু খায়। হুমায়রা আরো আঁকড়ে ধরে, বিড়বিড় করে বলে, বাবার ভালোবাসা খুব সুন্দর, তাই না রাহুল? আমার বাবাই অনেক ভালো। বিয়ের পর ওনাকে বাবা বলে ডাকিও, দেখবে তোমাকে নিজের মেয়ে মনে করে কাছে টেনে নেবে। আমি আপনাকে বিয়ে করব না। রাহুল শুধু হাসে, কিছুই বলে না। হুমায়রা রাহুলের বুকে হাত রেখে বলে, এত কাঁপছে কেন? তুই বুকে আছো যে, তাই বুঝি কাঁপতে হবে? সুন্দর কিছু অনুভব হচ্ছে যে। অনুভূতি কি সত্যি সুন্দর? নিজের বুকে হাত রেখে দেখো। বুক ধুক ধুক করছে। তাহলে আমায় ভালোবাসো। কেন? ভালোবাসার মানুষ কাছে থাকলে এমন হয়। ধুর। হুমায়রা রাহুলের কাছ থেকে দূরে সরে যায়। রাহুল ঠোঁট চেপে হাসে। হুমায়রার কান্না থেমে গিয়েছে। হাত ধরে নিয়ে যায়, গাড়িতে উঠিয়ে বাসায় ড্রপ করে দেয়। বাড়িতে এসে মায়ের হাতে পায়েস খেয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে হুমায়রা। রাহুলের সামনে দেখা করার পর সিনহা আর জিজু সবার সামনে আড্ডা দিয়েছে। এখন বিকেল হয়েছে, অথচ শরীর চলে না। শুক্রবার হওয়ায় অফিস নেই, তাই বাড়িতে থাকা সব সময়। এসির ঠান্ডাটা একটু বাড়িয়ে দেয়। আঙ্গুর ফল খেতে খেতে ফোন স্ক্রল করছে সে। হঠাৎ করে কেউ চেঁচিয়ে হ্যাপি বার্থডে বলে ওঠে। হুমায়রা লাফিয়ে ওঠে, সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। আবেদ চৌধুরী। হুমায়রা উঠে সালাম দেয়। উনি হুমায়রার হাতে একটা বড় বক্স ধরিয়ে দিয়ে বলে, কেমন আছো মামুনি? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার বড় আম্মু নাকি ফোন করেছিল যাওয়ার জন্য, যাওনি যে? সে কারণে আমরা নিজেরাই চলে আসলাম। বাইরে চলো। কে কে এসছে? তোমার দাদি ছাড়া সবাই এসেছে। আমার মেয়ের মতোই তো। মেয়ে মন খারাপ করেছিল নাকি? বাবার আদর পায়নি দেখে কেঁদেছে খুব, তাই না এসে থাকতে পারলাম না। হুমায়রা অবাক হয়ে যায়। তার মানে এসব রাহুলের প্ল্যান। হুমায়রা আবির চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। উনি হুমায়রাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করে। বাকিরা রুমে আসতে চাইলে রাহুল বাধা দেয়। রায়হান চৌধুরী আড়াল থেকে দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। সবাই মিলে রাত করে আড্ডা দেয়। রাতে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যায়। এর মাঝে একটাবার রায়হান চৌধুরী নামক মানুষটাকে দেখতে পায় না সে। হুমায়রা বিড়বিড় করে বলে, আম্মু এই কারণেই বেঈমান বলে, সবাই এসছে, বাবা নামক মানুষটা আসলো না। দেখা করতেও আসা দরকার ছিল ওনার। আর বুঝি না, উনি যখন আসলো না তখন বাকিদের এসে কি লাভ? চৌধুরীরা এত ভালো হলো কবে? কয়েকদিন আগে সব জেনেছে, আর এখন মনে হচ্ছে কত দিনের ভালো সম্পর্ক। রাত 12:30। ল্যাপটপে কাজ করতে করতে মগ্ন রাহুল চৌধুরী। এদিকে ফোন বেজে যাচ্ছে, তার সেটার খেয়াল নেই। ফোনের অপর পাশের ব্যক্তি তার উপর কতটা রেগে আছে সেটা হয়তো ভাবতেও পারছে না। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোনে চোখ যেতেই মুখটা হা হয়ে যায়। 19 বার ফোন দিয়েছে। 20তম বার ফোন আসতেই ফোনটা রিসিভ করে, কানে হাত দিয়ে সরি বলে। হুমায়রা কিছুক্ষণ চেঁচামেচি করে বলে, ঢং তাই না? ফোন দেই না, আর যেই দিয়েছি তখন ভাব হয়েছে, সে কারণে বসে বসে দেখছেন। শালা মরা মানুষ জেগে যায় এতবার ফোন আসলে, আর উনি। আচ্ছা বাবা, সরি বললাম তো, আমি খেয়াল করি নাই। আচ্ছা বলো, এত রাতে ফোন দিলে যে? কেন রে, ফোন দেয়া যাবে না নাকি? যা কার ফোন দেওয়ার জন্য ঢং ধরছে যত সব। আজ ফোন দিয়েছি দেখে এমন করছে। রাহুল চুপ মেরে যায়। এখন যা বলবে তাতেই মেয়েটা অগ্নিমূর্তি ধারণ করবে তা বোঝা হয়েছে, তাই ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করে থাকে। তারপর অনেক ভেবে বলে, সারপ্রাইজ পছন্দ হয়েছে? আচ্ছা বাবাই তোমাকে কি উপহার দিয়েছে দেখালে না যে? কি কি দিয়েছে একটু বলো। ধন্যবাদ। আপনার বাবা অনেক ভালো মানুষ, আর আমার মনে ছিল না ওনার গিফট বক্স দেখার কথা। ওয়েট, দেখি। ভিডিও কল দেই? হুমায়রা না বলে না। রাহুল ল্যাপটপে ভিডিও কল দেয়। হুমায়রা ল্যাপটপ সেট করে রেখে বক্সটা নিয়ে বসে। খোলার পর অবাক হয়ে যায়। সাদা আর কালো রঙের 2টা শাড়ি, সাথে জুয়েলারি আছে, বেশ কয়েকটা চকলেট, সাথে একটা ছোট্ট বক্স ও চিরকুট। চিরকুট খুলে তাতে লেখা রয়েছে, বৌমা হবে আমার? যদি হও তবে রিংটি পরিও। তোমার হাতে রিংটি দেখলে বুঝে নিব তুমি আমার মেয়ে হতে রাজি। হুমায়রা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। রাহুল হা হয়ে যায়। তার বাবা এসব কি করেছে? হুমায়রা ছোট বক্স থেকে রিংটা বের করে। এতটা সুন্দর যে কোনো দিক না ভেবে নখে পড়ে নেয়। রাহুল সেটা স্ক্রিনশট নিয়ে রাখে, তারপর বলে, বাবার মেয়ে হতে রাজি? জি না,
রিংটা কত সুন্দর দেখছেন, এটা না পরে থাকা যায় না। তাহলে ওই নখে পড়েছো কেন? হুমায়রা মুখ বাঁকায়, দৌড়ে মায়ের রুমে যায়। মাকে দেখিয়ে খুশিতে আবারও নিজের রুমে আসে। বেশ কয়েকটা পিক তুলে রাহুলকে দেয়। রাহুল তার বাবার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে। সকাল হতে না হতে হাজির হয় রোজিনা চৌধুরী। নাদিয়া খান অনেকটা অবাক হয়, কিছুটা ভয়ও পায়। কি না কি করবে কে জানে, কিন্তু না, সবার ভাবনা বদলিয়ে দিয়ে নাদিয়ার পায়ে পড়ে যায়। হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, ক্ষমা করে দে মা। মা, তোর মেয়েটাকে আমার সাথে যেতে দে। রাহুল মরে যাবে ওকে ছাড়া। হুর না গেলে ডাক্তারের কাছে যাবে না কিছুতে। জেদ করেছে, হুরকে আমার সাথে যেতে দে। নাদিয়া খান থতমত খেয়ে রোজিনা চৌধুরীকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু উনি উঠে না। হুমায়রা এগিয়ে এসে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু না, ওনার নড়চড় নেই। হুমায়রা বলে ওঠে, দাদি পা ছাড়েন, পা ধরতে হবে না আপনার। রাহুলের কি হয়েছে? রাতে কথা হলো, সব তো ঠিক ছিল। হাত কেটে বসে আছে, রক্তের স্রোত যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে যাবে না। বলছে তোকে তোর মাকে নিয়ে যেতে হবে। হুর, তোর মাকে বল না আমাকে ক্ষমা করে দিতে। হুমায়রা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নাদিয়া খান রোজিনা চৌধুরীকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায়। হুমায়রা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে রাহুলের রুমের দিকে দৌড়ায়। গিয়ে দেখে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। হুমায়রা এমন কাণ্ডে অবাক হয়। আবির চৌধুরী হুমায়রার দিকে তাকিয়ে বলে, মামুনি, অবাক হওয়ার কিছু নাই। তুমি অবাক হয়েছো, আর আমরা তো সবাই কেঁদেছিলাম। মানে কি, রাহুল নাকি হাত কেটেছে? তাহলে উনি এভাবে বসে বসে গান শুনছেন কেন? টমেটোর সস দিয়ে নাটক করে দাদিকে ভয় দেখিয়েছি, আর কিছু না। মা তোমাদের বাসায় গিয়েছে তাহলে? হুমায়রা রেগে রাহুলের পিঠে দুইটা কিল বসিয়ে দেয়। রাহুল চেঁচিয়ে ওঠে। সবাই আছে দেখে কিছু করতেও পারছে না। আবির চৌধুরী বলে ওঠে, থাক মা, ওর মামুনিও মারছে, তুমি আর মেরো না। ওই দিকের খবর বলো। হুমায়রা সব খুলে বলে। দেখে তার মধ্যে নাদিয়ার হাত ধরে রোজিনা চৌধুরী রুমে ঢুকছে। রাহুলকে দেখে ওনার চোখ ছানা বড় হয়ে যায়, খেতে দেয়। নাতিকে কম ভালোবাসে না উনি। রাহুল সবার মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে তাহলে ঠিক তো কত তারিখে? সবাই খিলখিল করে হেসে ওঠে। কারো মুখে কোনো কষ্টের ছায়া নেই। বারান্দায় দাঁড়িয়ে শীতল বাতাস গায়ে মাখছে হুর। তার পাশে মুখে আঙ্গুল পুরে চুষতে থাকে 2 বছরের রাহি। দুজনের অপেক্ষা একই, রাহুল চৌধুরী। রাহি মামা বলে ডেকে ওঠে। আদো আদো গলায় বলে, পাপ্পা যাব মাম্মা। পাপ্পা আমাদের জন্য আইসক্রিম আনতে গিয়েছে মাম্মা, এই তো চলে আসবে। পাপ্পা কাঁদছো? রাহি কিছুটা কথা ছেড়ে ছেড়ে প্রশ্ন করে। হুমায়রা হেসে ওঠে। মা মেয়ে আইসক্রিম খেতে গিয়ে না পাওয়ার কারণে ঝগড়া করেছিল। রাহুল মেয়ের সামনে কান্না নাটক করেছিল দেখে রাহি কথাটা বলছে। হঠাৎ করে কোমরে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে হুর। পেছনে তাকিয়ে হেসে ওঠে। রাহুল হুমায়রার গেঞ্জি টেনে কপালের ঘাম মুছে বলে, মা মেয়ে মিলে জ্বালিয়ে মারলে আমাকে। ধরো তোমাদের আইসক্রিম, বাকি আরও আছে, সব ফ্রিজে রেখে আসলাম। গুড। বাসায় যেন সব সময় আইসক্রিম থাকে, রাহির পাপ্পা। নয়তো এমন রাত বিরাতে দৌড়তে হবে আপনার। হ্যাঁ মিসেস, তা বোঝা হয়ে গিয়েছে এই 4 বছরে। 4 বছরে তো একটা দিন আমাকে না জ্বালিয়ে থাকো নাই, এখন তো আরও একজন আছে। হুমায়রা হেসে উঠে, সাথে হাসে রাহুল। রাহি আদো আদো গলায় বলে, পাপ্পা কোলে নাও। রাহুল হুমায়রার হাতে আইসক্রিম দিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। হুমায়রা মেয়ের হাতে একটা আইসক্রিম দিয়ে গালে চুমু দেয়। রাহুল হুমায়রার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি বউ। আজ হুর ও রাহুলের 5ম বিবাহ বার্ষিকী। বাড়িতে আয়োজনে ব্যস্ত সবাই। 4 বছরের ছোট্ট রাহি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তার পেছনে ছুটছে হুর। রাহিকে ধরতে না পেরে হুর বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে, তবুও রাহি থামছে না। রাহি দৌড়াতে দৌড়াতে হেসে ওঠে। হেসে বলে, নানু। নাদিয়া খান ফিরছি রাহিকে কোলে তুলে নেয়। হুরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? মেয়েটার সাথে চেঁচামেচি করছিস কেন? উফ, আর বলো না মামুনি, তোমার নাতনি আমাকে শান্তি পেতে দিচ্ছে না। ভাত খাওয়া রেখে দৌড়াচ্ছে। একটু পর মানুষ আসবে বাড়িতে। থাক, আমি খাইয়ে দেবো, তুই গিয়ে গোসল করে রেডি হ। তুই কখন আসলে মামুনি? হাতে একটা ট্রলি নিয়ে এগিয়ে আসে রাহুল। বলে, মাত্র আসলো, আমি গিয়ে মাকে নিয়ে এসছি। রাহুল মাথা ঝুঁকে মেয়েকে আদর করে রুমে যায়। ঘন্টাখানেক পর বাড়িতে মেহমান আসতে শুরু করে। কেক কাটা হয়। পার্টি সব মিলিয়ে রাত 12টা বেজে যায়। সবাই যাওয়া শেষে বাড়ির সবাই নিজেদের রুমে যায় ঘুমোতে। দিয়া খান নাতনিকে নিয়ে ঘুমানোর জন্য দেওয়া রুমটাতে যায়। তখনই দরজায় নক করে রোজিনা চৌধুরী। দিয়া মিনমিন সুরে বলে, আপনি আসবো। আসেন। রোজিনা চৌধুরী রুমে এসে বসে। দিয়া দরজাটা আটকে দিয়ে ওনার সামনে দিয়ে বিছানার দিকে এগিয়ে যায়।
রাহিকে বিছানায় শুয়ে দিয়ে বলে, কিছু বলবেন? রায়হানের সংসারে ফিরছো না কেন? সেদিন ক্ষমা করে দিয়েছিলাম দেখে ভেবে নিলেন রায়হানের সাথে আমি সংসার করব? আচ্ছা, আপনি কি খুব কম অন্যায় করেছেন? আমাকে তো ক্ষমা করেছো। সবকিছুর ক্ষমা পাওয়া যায় না। আমি রাহুল আর মেয়েটার জন্য ক্ষমা করেছি, তাদের মেনে নিয়েছি, আপনাকে আর রায়হানকে না। এত বছরে রাগ কমে নাই? দিয়া খান রেগে কিছু কথা শুনিয়ে দেয়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, ভুলে যাবেন না কি কথা হয়েছিল আমাদের মাঝে। আপনি আমার সঙ্গে অতীতে যে অন্যায় করেছেন তা ক্ষমা করার মতো না। আমার থেকে আমার স্বামী ছিনিয়ে নিয়েছেন, সুন্দর একটা জীবন থেকে দূরে ঠেলে দিয়েছিলেন। সব ভুলে যাও না মা। ভুলে যাওয়া সম্ভব না। আমি হুরের কথা ভেবে রাহুলের সাথে বিয়েটা দিয়েছি, তার মানে এই না সবটা ভুলে যাব। আর তো রায়হানের কথা, ওকে মেনে নেওয়া আর মৃত্যু গ্রহণ করা এক। রোজিনা চৌধুরী কেঁদে ওঠেন। এত শক্ত কথা উনি কখনো শুনে নাই। চোখ মুছতে মুছতে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না? না, রাহুল জোর করেছিল থেকে এখানে এসেছি, নয়তো আপনাদের বাড়িতে পা দেওয়ার ইচ্ছা ছিল না। রাতটা থাকা আমার পক্ষে সম্ভব না। দিয়া নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে রোজিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, রাহিকে হুরের কাছে দিয়ে আসবেন। আমি চলে যাচ্ছি, আপনাদের বাড়িতে রাত কাটানো আমার দ্বারা সম্ভব না। রায়হান ছটফট করে হুরের মুখে বাবা ডাক শোনার জন্য। হুরকে বলো না একবার বাবা ডাকতে। তার বাবা সেই অতীতেই মারা গেছে। দিয়া আর দাঁড়ায় না, চলে যায় সেখান থেকে। বাইরে গিয়ে ফোন দেয় ভাইয়ের কাছে, গাড়ি নিয়ে আসার কথা। অপেক্ষা করতে থাকে গার্ডেনের একটা পাশে। রাহিকে এনে বিছানায় শুয়ে দিয়ে রাহুল হুরের দিকে তাকায়। মেয়েটা সবে মাত্র ফ্রেশ হয়ে এসেছে। হুর রাহুলের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, মামুনি না রাহিকে নিয়ে গেল? মামুনি চলে গেছে। মামুনিকে জ্বালিয়েছে আপনার চাচু? উনি তোমার বাবা হয় হুমায়রা। আমার বাবা মারা গেছে সেটা তো জানো রাহুল। আপনি চাচুকে বাবা মানবেন না? আপনার বাবাই আমার বাবা, আর কাউকে বাবা ডাকার দরকার হয় না। তাহলে ক্ষমা। হুর বিরক্ত হয়, হাতে তোয়ালে রাহুলের মুখে ছুড়ে দিয়ে বলে, বিরক্ত করো না, ঘুমোতে দাও। রায়হান চৌধুরী আর রোজিনা চৌধুরীকে আমি ঘৃণা করি। আপনাকে আমিও ভালোবাসি দেখে মামুনি বিয়েটা মেনে নিতে বাধ্য ছিল। সেদিন আপনার আত্মহত্যা করার কথা শুনে আপনার দাদির সাথে মামুনি এসছে, তার মানে এই না সবটা ভুলে যাব আমরা। আমাকে দয়া করেছে তোমার মামুনি। যদি আমার উপর বিরক্ত হও তাহলে বলো, বাড়ি থেকে চলে যাব। রায়হান চৌধুরীর কথা শুনতে চাচ্ছি না। উনি সারা জীবন আমার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকবে। সরি বউ, রাগ করছো কেন? রাহুল মুখটা ছোট করে হুরকে পেছন থেকে জড়িয়ে নেয়, গলায় মুখ ডুবিয়ে বলে, আর বলবো না, সরি, রাগ করো না। ঘুমাবো, ছাড়ো। রাহুল সরে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে। হাতে টান পড়ায় দিয়া ভরকে যায়। পিছু ফিরে তাকিয়ে মানুষটার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে? মার উপর রাগ করা বাসা যাচ্ছ কেন? লজ্জা করছে না বউ রেখে এখানে এসে থাকতে? তোমাকে এখনো ভুলিনি দিয়া। বেঈমান রায়হান কখনো ভুলবেও না, কারণ অল্পদিন ব্যবহার করেনি তো আমাকে। দিয়া, গলা নামিয়ে কথা বলবেন। আপনি আমার কাছে রাহুলের চাচু ছাড়া আর কেউ না। আপনাকে রাহুলের চাচু আর রোজিনা চৌধুরীকে দাদি হিসেবে ক্ষমা করেছি, আমার সংসারের সম্পর্ক দিয়ে না। আমরা মরে গেলে ক্ষমা করবে? না, খুশি হব। আরে বুঝি ভালোবাসো না? ঘৃণা করি। হর্নের শব্দ পেয়ে দিয়া তাচ্ছিল্য হেসে সেখান থেকে চলে যায়। ভাবে এদের হয়তো বিবেক বলতে কিছু নেই, নয়তো ভাবতো তারা ক্ষমা পাওয়ার যোগ্য না।